পরিবাহী তারের দৈর্ঘ্য প্রতিরোধের ক্ষেত্রফলের উপর রোধের নির্ভরশীলতা। প্রথমে কি বলেছে, প্রথম কনসেপ্ট যেটা বলেছে যে উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত, উষ্ণতা উপাদান এবং প্রতিরোধের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হবে। এটা মানে হচ্ছে গিয়ে যে কোনো একটা তার যদি না হয় এবং সেই তারের দৈর্ঘ্য যদি এল হয়, আমি একটা তার নিলাম, সেই তারের দৈর্ঘ্য হচ্ছে এল এবং সেই তারের যেটা রোধ সেটা হচ্ছে আর, তাহলে এটা পরস্পরের সাথে সমানুপাতিক হবে যদি অন্যান্য জিনিসগুলো তোমার অপরিবর্তিত না হয়। অন্যান্য জিনিসগুলো মানে কি, উষ্ণতা চেঞ্জ করতে পারবো না, উপাদান চেঞ্জ করতে পারবো না এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি কিন্তু করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। তাহলে রোধ প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, দৈর্ঘ্যের সাথে প্রপোর্শনাল হবে। তার মানে দৈর্ঘ্য যদি বাড়ে, কোনো একটা তারের দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে অটোমেটিক রোধ বাড়বে এবং দৈর্ঘ্য যদি হ্রাস পায় তাহলে কি হয়ে যাবে, রোধ কমে যাবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কনসেপ্ট, যার জন্য কি হতে হবে, উপাদান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উষ্ণতা, এই তিনটে কিন্তু ফিক্স থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, দ্বিতীয় যেটা বললো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দ্বিতীয় কনসেপ্টটা যেটা বলেছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীলতা কি আছে, যে এবার আমরা কি করব, উষ্ণতা উপাদান এবং দৈর্ঘ্যকে অপরিবর্তিত রাখবো। আগেরটা কি ছিল, তোমার দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্যের সাথে যখন পরিবর্তন বলেছিলাম তো বাকিগুলো তোমার অপরিবর্তনশীল ছিল, মানে উষ্ণতা উপাদান এবং ক্ষেত্রফল অপরিবর্তিত ছিল। এবার যেহেতু ক্ষেত্রফলের সাথে আমি সম্পর্কটা আনছি, তাহলে সেই জন্য কি করবো, উষ্ণতা উপাদান এবং দৈর্ঘ্যকে আমরা কি করবো, অপরিবর্তিত রাখবো। তাহলে সেক্ষেত্রে সম্পর্কটা কি হবে, আর প্রপোর্শনাল টু 1/a। এটা মানে কি, আর প্রপোর্শনাল টু 1/a, যে যদি কোনো একটা তারের ক্ষেত্রফল বাড়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধ কমে যাবে, আর যদি ক্ষেত্রফল কমে, যদি ক্ষেত্রফল তোমার কমে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, রোধ বেড়ে যাবে। মানে ধরে নাও এরকম একটা সরু তার আছে, এরকম একটা সরু তার আছে, আর একটা তার আছে এটা, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোন পোর্শনটাকে বলা হচ্ছে, এটা, এই ক্রস সেকশন এরিয়াটাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি তার দুটোর দৈর্ঘ্য যদি সেম থাকে, সব কিছু সেম, উপাদান, দৈর্ঘ্য সব কিছু যদি সেম থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সবকিছু যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, যদি আমি ক্ষেত্রফলের সাথে সম্পর্ক টানি তাহলে সেক্ষেত্রে এটা যদি A1 ক্ষেত্রফল হয়, এটা যদি A2 ক্ষেত্রফল, তাহলে দেখেই বুঝতে পারছো যে এর ক্ষেত্রফলটা কি আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি আছে, তাহলে এখানে রোধটা কিন্তু কম জেনারেট হবে। এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম আছে, তাহলে রোধ কি হবে, বেশি উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে কি তোমার সম্পর্ক, যেখানে ক্ষেত্রফল বেশি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, সেখানে রোধ কম, যেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম সেখানে বাধা বেশি বা রোধ বেশি। এটা হচ্ছে কি দ্বিতীয় কনসেপ্ট। তাহলে এবার এই দুটোকে যদি আমি একসাথে একসাথে নিয়ে আসি, ভেদের সূত্র দিয়ে যদি আমি বলি, তাহলে কি কি পেলাম, একটা হচ্ছে আর, রোধ হচ্ছে প্রপোর্শনাল টু এল, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। আবার বললাম যে রোধ প্রপোর্শনাল টু কি হচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটোকে আমি বলেছিলাম ভেদের সূত্র থেকে এরকমভাবে আমরা একসাথে লিখতে পারবো। এই পাশে দেখো আর কিন্তু চেঞ্জ হয়নি, আর কিন্তু একই রকম আছে, আর এই পাশে তোমার এল এবং এ, এগুলোর সাথে সম্পর্ক যখন করেছি তাহলে আর কিন্তু ফিক্স আছে। তাহলে আমরা একসাথে কি করবো, এটাকে লিখতে পারবো, সেটা হচ্ছে আর, যেগুলো পরিবর্তন হয়েছে সেগুলোকে গুণ করে নাও, এল ইন্টু 1/a। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম, আর সমান, এখানে রো বলে একটা কনস্ট্যান্ট নিলাম, এল বাই, কারণ সমানুপাতিকে সমান করতে গেলে একটা কনস্ট্যান্ট আমাকে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এই রোকে আমরা কি বলবো, এই রোকে আমরা কি বলবো, রোয়ের যেটা নাম দেওয়া হয়েছে এখানে, রো হচ্ছে কি রোধাঙ্ক, রোকে বলা হয়েছে রোধাঙ্ক। এটা মানে কি হলো তাহলে, রোধাঙ্ক মানে কি হলো, এখানে বলেছে সমস্ত কিছু, তারপর দেখো পরপর আমরা বলে নেব যে এই ধ্রুবককে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলা হয়। পরিবাহীর রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলে, এই ধ্রুবককে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলা হয়। এখন যদি আমি এই ইকুয়েশনে যদি আমি কি করি, সমস্ত কিছু যদি এক নিয়ে নিই, মানে আর এর মান হচ্ছে 1, এল এর মান হচ্ছে গিয়ে 1 এবং ক্রস সেকশন এরিয়া যেটা এ সেটার মান হচ্ছে 1, তাহলে রো সমান কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। তার মানে রো মানে কোনো কিছু না, রো হচ্ছে গিয়ে একটা রোধ, কিন্তু ওর দৈর্ঘ্য প্রস্থ, ওর যদি দৈর্ঘ্য প্রস্থ তুমি যদি সমস্ত কিছু সেম করে দাও, দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমস্ত যদি সেম করে দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, যেটা আসবে সেটাকে আমরা রোধাঙ্ক বলবো। মানে এখানে কি বলেছে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায়, এখানে বলেছে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহী রোধকে পরিবাহীটির কি বলছে, উপাদানের রোধাঙ্ক বলা হয়। তাহলে কি বললো, যে নির্দিষ্ট তাপমাত্রায়
নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদযুক্ত কোনো পরিবাহী রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলে। অন্যভাবে আমরা বলতে পারবো কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠতলের মধ্যে যেটা রোধ সেটাকে আমরা রোধাঙ্ক বলতে পারবো। তাহলে রোধাঙ্ক হচ্ছে কি একটা রোধ, কিন্তু সেক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল সমস্ত কিছু কি হয়ে যাবে, একক হয়ে যায়। যেমন আমি একটা যদি ঘনক আঁকি এবং এই ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এক একক করে ধরা হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এক একক হবে। তাহলে সেক্ষেত্রে এই একটা পৃষ্ঠতল নিলাম এবং এই পৃষ্ঠতলের মধ্যে এই যে বলেছে দেখুন, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো ঘনকের দুই বিপরীত পৃষ্ঠতলের মধ্যে রোধ হলো ওই পদার্থের রোধাঙ্ক। তাহলে দুই বিপরীত পৃষ্ঠতল, এই দুটো পৃষ্ঠতলের মধ্যে যেটা রোধ জেনারেট হবে সেটাকে আমরা কি বলবো, রোধাঙ্ক বলবো। তাহলে রোধাঙ্ক হচ্ছে গিয়ে একটা কি হচ্ছে, রোধ, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, যে যখন আমরা সমস্ত কিছুকে ইউনিট করে নিচ্ছি, এক এক করে নিচ্ছি, তখন যেটা তোমার রোধ উৎপন্ন হচ্ছে সেই রোধটাকে আমরা বলছি রোধাঙ্ক। তাহলে দুইভাবে বলা যেতে পারে, একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যে এবং একক প্রস্থযুক্ত কোনো পরিবাহী রোধকে আমরা পরিবাহীটির রোধাঙ্ক বলছি, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদে। ঠিক আছে, এখানে একটা জিনিস হয়তো আমি ক্যালকুলেশনে ভুল করেছি তোমাদের, যে এল এর মান যদি এক করা হয়, এল এর মান যদি এক করা হয় এবং রো এর মানও যদি এক করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, 1/1, তার মানে আর সমান হচ্ছে গিয়ে রো। এটা মানে সেটাই বলতে চাইছে যে রোধাঙ্ক হচ্ছে একটা রোধ, কিন্তু এটা কখন উৎপন্ন হবে, যে একক দৈর্ঘ্যে এবং একক ক্ষেত্রফলে যেটা রোধ উৎপন্ন হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার রোধাঙ্ক। বা যেটা ঘনক দিয়ে আমি যেটা বললাম, যে ঘনকের দুটো পৃষ্ঠতলের মধ্যে যেটা রোধ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক যদি রোধ হয়, রোধাঙ্ক যদি একটা রোধ হয়, তাহলে এরও কিন্তু কি আছে, একক আছে, এরও মাত্রা আছে, সমস্ত কিছু আমরা জিনিস দেখবো। আমরা একটা জিনিস পড়েছিলাম, দেখো এরকম করেছিলাম যে রোধের যেটা অনন্য, এটাকে আমরা আর বলেছিলাম, এটা হচ্ছে রোধ, এটাকে আমরা রোধ বলে এসেছি। আর 1/r যেটাকে আমরা বলেছি সেটা হচ্ছে কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা, যেটাকে আমরা বলে এসেছি পরিবাহিতা। ঠিক আছে, রোধ কমে গেলে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে, তখন ওখান থেকে আমরা কনসেপ্ট নিয়েছি যে পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, একই রকমভাবে আমরা এই যে রোধাঙ্ক, এটাকে আমরা কি বলছি, রোধাঙ্ক। একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফলে যেটা রোধ উৎপন্ন হচ্ছে সেটাকে আমি রোধাঙ্ক বলছি, রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের অনন্যক যেটা হবে, এটাকে উল্টে দিলে যেটা পাবো, সেটা কি পাবো, সেটা হচ্ছে কি তোমার পরিবাহিতাঙ্ক, সেটাকে বলছি পরিবাহিতাঙ্ক। এবার আরের কিন্তু আমরা মাত্রা পেয়েছিলাম। ঠিক আছে, আমি একটু আগের পেজে চলে যাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। আরের কিন্তু আমরা মাত্রা পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে, এই যে দেখো, রোধের মাত্রা পেয়েছিলাম, এখানে আমরা রোধের মাত্রা পেয়েছিলাম এবং রোধের মাত্রাতে একটা জিনিস ভুল করা ছিল, সেটা হচ্ছে এম হবে। হ্যাঁ, এম এল স্কোয়ার টু দি পাওয়ার, সরি, হ্যাঁ, এম এল স্কোয়ার টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। এটা হচ্ছে গিয়ে রোধের মাত্রা, আর এর মাত্রা, আর এর মাত্রা হচ্ছে গিয়ে এটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। তাহলে পরিবাহিতা মানে কি বলেছি, পরিবাহিতা মানে হচ্ছে 1/r, এটা মনে রাখবে। তাহলে 1/r আমরা যদি করি, তাহলে আর এর মাত্রাটা আমি লিখে ফেলছি, সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার -2। এটাকে যদি সবগুলোকে উপরে তুলি, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, উপরে তুললে নিচে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে এম এর পাওয়ারে কি আছে, 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরে তুললাম, তাহলে কি হয়ে গেল, এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার কত হয়ে গেল, -2, টি টু দি পাওয়ার কত হয়ে গেল 3, আর এ টু দি পাওয়ার কত হয়ে গেল 2। তাহলে এটা হচ্ছে কি তোমার রোধের যেটা অনন্য, সেটাকে আমরা বলছি পরিবাহিতা। এবং পরিবাহিতার যেটা মাত্রা, সেটা কিন্তু এটা আসবে, পরীক্ষাতে আসলেও আসতে পারে, খুব সুন্দর একটা কনসেপ্ট। কারণ রোধের মাত্রাটা বের করা, তুমি যদি কয়েকটা জিনিস না জানো তাহলে বের করতে পারবে না। দেখো এখান থেকে বের করা হয়েছিল। ঠিক আছে, তাহলে রোধের যেটা মাত্রা হচ্ছে কি, সেটা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। মুখস্থ রাখার দরকার নেই, মুখস্থ রেখে পারবে না, কারণ অনেক মাত্রা। তোমাকে শুধুমাত্র ভি সমান হচ্ছে আই আর সূত্র জানতে হবে, একটু বারবার করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে মাত্রা মনে মনে চলে আসবে। সূত্র দিয়ে মাত্রা করা যাবে, এককও বের করা যাবে, সমস্ত কিছু। তাহলে রোধের মাত্রা যেটা হলো এটা, এবং রোধের অনন্যকে আমরা বলছি পরিবাহিতা, তাহলে পরিবাহিতার মাত্রা কিন্তু এটা হবে। বেশ, তাহলে এটা যদি পরিবাহিতার মাত্রা হয়, এবার আমরা রোধাঙ্ক চলে আসবো, এবার আমরা রোধাঙ্ক চলে আসবো। তাহলে এবার কি বলেছে দেখো, যে রোধাঙ্ক কি বলেছে। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে এর একক হলো, এবার এককের কথা বলছে। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ট্যাট ওহম সেমি।
সিজিএস পদ্ধতির একক হচ্ছে স্ট্যাট ওহম সেমি। তাহলে রোধের যেটা একক বলছি ডিরেক্টলি ওরা বলে দিল যে স্ট্যাট ওহম সেমি, কোনো রকম লজিক টজিক কিচ্ছু দেয়নি, ডিরেক্টলি বলে দিল স্ট্যাট ওহম সেমি। এবার কীভাবে আসছে সেই জিনিসটা আমরা দেখবো যে স্ট্যাট ওহম সেমি কী করে আসছে, বা ওহম সেমি যদি আমি বলি ওহম মিটার, বা হ্যাঁ ওহম সেমি, বা আমি যদি এসে এককে বলি ওহম মিটার, তাহলে ওহম মিটার কী করে আসছে তাহলে একটা দেখে নাও, তাহলে বোঝা যাবে যে আর সমান হচ্ছে রো এল বাই এ। তা আমি বের করবো কার মাত্রা বা একক রো এর। তাহলে রো সমান কত হয়ে গেল আর এ বাই এল। তাহলে আর মানে হচ্ছে গিয়ে আমি একটু যদি ভালো করে, আর মানে হচ্ছে ওহম, ঠিক আছে। আমি যদি এসে এককে যাই তাহলে আমরা কি করব ওহম লিখবো। আচ্ছা এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে এরিয়া, তাহলে এরিয়ার ক্ষেত্রে মিটার স্কোয়ার লিখবো, আর এল মানে লেন্থ, লেন্থকে আমরা কি করবো মিটার লিখবো। তাহলে মিটার মিটার কেটে গিয়ে এখানে কি থাকবে মিটার থাকবে। তাহলে এসআই পদ্ধতিতে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে ওহম মিটার। এটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে তোমার একক। তাহলে এসআই সিজিএস পদ্ধতিতে কি হয়ে যাবে ওহমের পরিবর্তে এবার আমরা কি করবো স্ট্যাট ওহম বলবো, স্ট্যাট ওহম বলবো, এবং মিটারের জায়গাতে কি চলে আসবে সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল সিজিএস পদ্ধতিতে তোমার রোয়ের একক। এসআই পদ্ধতি হচ্ছে ওহম মিটার এবং সিজিএস পদ্ধতি হচ্ছে স্ট্যাট ওহম সেমি। একটু মাত্রাগুলো এককগুলো সমস্ত জিনিস কিন্তু যাতে বের করতে পারো এরকম তোমাকে তার জন্য কি করতে হবে সূত্রগুলো জেনে রাখতে হবে, সমস্ত সূত্রগুলো জেনে রাখতে হবে। এবং আমরা যেটা বলছি যে রোধের একক হচ্ছে ওহম, এই জিনিসগুলো জানতে হবে। এল যে হচ্ছে তোমার দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার হয়, এ মানে হচ্ছে এরিয়া, মিটার স্কয়ার হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু যাতে একবারে মুখস্থ থাকে তাহলেই হবে। আয় যখন বলবো তখন অ্যাম্পিয়ার বলবো, আয়ের মাত্রা, আয়ের হচ্ছে কি তোমার একক হচ্ছে কি তোমার অ্যাম্পিয়ার। তারপরে তোমাকে যদি বিভব প্রভেদ বলি তাহলে ভোল্ট, এগুলো মনে রাখতে হবে সমস্ত কিছু, নাহলে কিন্তু হবে না। আচ্ছা পরেরটা যেটা বলেছে যে রোধাঙ্কের মাত্রা, এবার আমাকে মাত্রা বের করতে হবে রোধাঙ্কের। তাহলে রোধাঙ্কের মাত্রা বের করা মানে আমি সে একই জিনিস বললাম যে আর সমান হচ্ছে যদি রো এল বাই এ হয় তাহলে এই সূত্র দিয়ে করবো, রো সমান কত হয়ে গেল আর এ বাই এল, আর এ বাই এল। তাহলে তার মানে বুঝতে পারছি যে আর মানে হচ্ছে রোধের মাত্রা, এল মানে এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের মাত্রা, প্রস্থচ্ছেদের মাত্রা মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এল মানে হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। তাহলে আর এর মাত্রা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার কত আই টু দি পাওয়ার -2। এটা আমরা মাত্রা পেয়ে গেছি। এ মানে হচ্ছে কি তোমার এরিয়া, তার এরিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে সিম্বলাইজ করি সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এল ইন্টু এল, ঠিক আছে। আচ্ছা লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা কি করবো এল দিয়ে প্রেজেন্ট করবো। তাহলে কি হয়ে গেল সূচকের নিয়ম অনুযায়ী যদি আমরা করি তাহলে ধরে নাও এই এখানে এল আছে আর এখানে কি আছে এল স্কয়ার আছে, তাহলে একটা এল এখানে পড়ে থাকলো, তাহলে এম এখানকার এল স্কয়ারের সাথে এখানকার এল যদি গুণ হয়ে যায় তাহলে কত হয়ে যাবে এম এল কিউ টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার কত -2। আই জায়গাতে অনেক জায়গায় টি টু দি পাওয়ার -2 লিখে ফেলে, তাহলে আমরা এটাই মনে রাখবো। এই রোধাঙ্কের যেটা মাত্রা পেয়ে গেলাম সেটা হচ্ছে গিয়ে কত এম এল কিউ টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার 10⁻²। রোধাঙ্ক এবং রোধ একই রকম হলেও, ঠিক আছে, রোধাঙ্ক এবং রোধ একই রকম হলেও সেক্ষেত্রে কিন্তু কিছুটা চেঞ্জ হচ্ছে। দেখো ওদের মাত্রাতে কিন্তু কিছুটা চেঞ্জ হচ্ছে, মাত্রাতে কিছুটা চেঞ্জ হচ্ছে, কারণ এখানে আমরা যদি দেখি আচ্ছা দেখিনি, দেখো তো আমরা মাত্রা করেছিলাম সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, আচ্ছা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2 দেখি ওটা আসছে কি, এখানে এল কিউ এসে ওখানে এল স্কয়ার ছিল, এখানে হচ্ছে কি তোমার এল কিউ। তাহলে মাত্রা যাতে বের করতে পারো তার জন্য কিন্তু সমস্ত জিনিস সূত্রগুলো একটু নখদর্পণে রাখতে হবে, এবং কীভাবে সিম্পলাইজ করছে এটাও খুব সহজ জিনিস, একটু এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন রোধাঙ্কের মাত্রা বের করতে গিয়ে রোধের মাত্রা আমাকে কাজে লাগছে, তাহলে রোধের মাত্রাটা প্র্যাকটিস করতে করতে যাতে মুখস্থ হয়ে যায় সেটা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার, যদি ভুলেও যায় তাহলে তুমি বের করতে পারবে ওই সূত্র দিয়ে, ঠিক আছে। বি ইকুয়ালস টু আই আর, আর সমান হচ্ছে কি ভি বাই আই, ওই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। আচ্ছা তাহলে একটু আগে বলে ফেলেছি যে রোধাঙ্কের যেটা অনন্যক সেটাকে আমরা কি বলবো পরিবাহিতাঙ্ক বলবো, রোধাঙ্কের অনন্যককে আমরা পরিবাহিতাঙ্ক বলবো। তাহলে যদি রোধ, কেন এরকম বলছি যে একক দৈর্ঘ্যে একক প্রস্থ যদি তোমার যদি রোধাঙ্ক কমে তাহলে পরিবাহিতা বাড়বে, আবার রোধাঙ্ক যদি বাড়ে তাহলে পরিবাহিতা কমবে, সেই জন্য এটাকে রোধের অনন্যকটাকে আমি কী বলছি রোধাঙ্কের যে অনন্যক সেটাকে পরিবাহিতাঙ্ক বলছি। আর পরিবাহিতাঙ্কটাকে সিগমা অক্ষর দিয়ে এরকমভাবে সূচক করা, এরকমভাবে সিগমা অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করে। আর পরিবাহিতাঙ্কের এসে একক যদি বলি তাহলে কি হবে, এসে একক হচ্ছে তোমার মো মিটার, কারণ আমরা রোধাঙ্কের যেটা একক পেয়েছিলাম সেটা হচ্ছে কি তোমার ওহম ওহম মিটার, ঠিক আছে। তাহলে পরিবাহিতাঙ্কের যেটা একক করবো সেটা হচ্ছে মো, ওহম ছিল, এবার এটাকে চেঞ্জ করে দাও, এই দিক থেকে চেঞ্জ করে দাও, তাহলে কি হয়ে গেল মো, ঠিক আছে।
মো মিটার টু দি পাওয়ার -1, মো মিটার টু দি পাওয়ার -1 বা সিমেন্স মিটার টু দি পাওয়ার -1। এটা আমি যদি এরকমভাবে লিখি, দাঁড়াও আরও যদি ক্লিয়ার করে বলি যে কেন হচ্ছে এরকম, তাহলে সেটাকে আমরা কি করব, রোধাঙ্ক মানে হচ্ছে 1 বাই পরিবাহিতাঙ্ক, মানে আমরা কি করলাম 1/ρ। বেশ, তাহলে 1 বাই কি হচ্ছে ওহম, 1/ওহম মিটার। এটাকে যদি উপরে তুলি তাহলে সেটাকে বলছে ওহম টু দি পাওয়ার -1 না করে মো টু দি পাওয়ার -1 লিখছে, ঠিক আছে। ওহম টু দি পাওয়ার -1 লিখতে পারো, কিন্তু আমরা মো টু দি পাওয়ার -1 লিখবো। বেশ, আর এটাকে কি লিখবো, মিটার টু দি পাওয়ার -1। এই যে মো টু দি পাওয়ার -1 যেটা আমরা বলছি, মো টু দি পাওয়ার -1, আমরা এটাকে কি বলতে পারবো, সিমেন্স, ঠিক আছে। এটাকে আমরা সিমেন্স মিটার টু দি পাওয়ার কি করবো, -1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। মো টু দি পাওয়ার -1কে আমরা সিমেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে দেখো, যে তাহলে এখানে তামার রোধাঙ্ক যদি আমাকে বলে যে তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁶ ওহম সেমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলতে বোঝা যায় নির্দিষ্ট তাপমাত্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেমি বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত তলের মেঝের রোধ যেটা হবে সেটা হচ্ছে 1.6 × 10⁻⁶ ওহম। তাহলে তামার রোধাঙ্ক এটা বলতে বোঝাচ্ছে একটা যদি ঘনক তৈরি করে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেমি, তাহলে সেক্ষেত্রে ওদের দুটি বাহুর মাঝখানে যেটা রোধ জেনারেট হবে সেটা হচ্ছে কত, 1.68 × 10⁻⁶। আচ্ছা, এরপরে কি বলেছে দেখে নাও। এরপরে যেটা বলেছে যে এটা আমি পড়বো না, এটা জাস্ট একটু বলে দেবো যে আহ, সাধারণভাবে সাধারণভাবে ব্যবহৃত পরিবাহী ও অন্তরক। সাধারণভাবে ব্যবহৃত পরিবাহী বা অন্তরক মানে কি, আমরা দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন ধরনের কি করি, পরিবাহী এবং অন্তরক ব্যবহার করি আমাদের সুবিধার জন্য। যেমন এখানে বলেছে দেখো, পরিবাহের যেরকম কাজ হচ্ছে কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তাপ এবং তড়িৎকে নিয়ে যাওয়া, সেরকমভাবে অন্তরকের কাজ হচ্ছে গিয়ে একটা জায়গায় উৎপত্তি স্থলে তাপ অথবা তড়িৎকে একটা জায়গাতে ফিক্সড রেখে দেওয়া, ওখান থেকে যাতে আর অন্য কোনো কোথাও না গিয়ে ক্ষতি যাতে না করে, সেই জন্য উৎপত্তি স্থলে রেখে দেওয়া, যেখানে উৎপন্ন হয়েছে সেই পর্যন্ত সীমাবদ্ধ করে রেখে দেওয়া। তাহলে সেটা হচ্ছে অন্তরকের কাজ। তোমরা এটা জিনিস করে নেবে। এই যে এখানে উদাহরণ হিসেবে অনেক কিছু বলেছে, ঠিক আছে। উদাহরণ হিসেবে এখানে বলা আছে রান্না করার সরঞ্জাম, হাঁড়ি, কড়াই, প্যান ইত্যাদি মানুষের অ্যালুমিনিয়াম তৈরি করা হয়। এই কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম হলো তাপের সুপরিবাহী, কিন্তু এর সঙ্গে প্যানকে হাত দিয়ে সরানোর সময় আমরা এতে কী করি, আবার এক ধরনের প্লাস্টিকের হাতল আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে অন্তরকের কাজ করছে। এরকমভাবে বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো তোমরা একটু দেখে নিবে। এরপরে আরও কিছু জিনিস এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়েছে যে উচ্চ, এই যে বৈদ্যুতিক হিটারের তড়িৎ পরিবাহী হিসাবে আমরা কি করি, তড়িৎ পরিবাহী হিসাবে উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্কযুক্ত নাইক্রোম তারকে ব্যবহার করা হয়। বিদ্যুতিক হিটারে তারা নাইক্রোম তার ব্যবহার করছি। এটি আসলে কি বলেছে, লোহা, নিকেল এবং ক্রোমিয়ামের সংকর ধাতু। তাহলে একটা কোশ্চেন হতে পারে যে নাইক্রোম তার কি দিয়ে তৈরি অ্যাকচুয়ালি, তাহলে নাইক্রোম তার হচ্ছে লোহা, নিকেল এবং ক্রোমিয়ামের সংমিশ্রণ একটা ধাতু। লোহা, নিকেল এবং ক্রোমিয়ামের সংকর একটা ধাতু। তাহলে নাইট্রোন তারের বৈশিষ্ট্য যদি বলি, তাহলে কি বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ। যত বেশি রোধ উৎপন্ন হবে, যত বেশি রোধ থাকবে, তাহলে সেক্ষেত্রে তত বেশি বাধা আর তত বেশি কি হবে, তাপশক্তি উৎপন্ন, যেটা আমরা পরে করবো, ঠিক আছে। তাহলে উচ্চ গলনাঙ্ক মানে অনেক বেশি উষ্ণতায় গলবে। তাহলে নাইট্রোন তারের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে গলনাঙ্ক এর অনেক বেশি, উচ্চ গলনাঙ্ক অনেক বেশি উষ্ণতায় গলবে, আর উচ্চ রোধ মানে এই রোধ হচ্ছে কি বাধা হচ্ছে অনেক বেশি। তাহলে যেহেতু বাধা বেশি, সেই জন্য রোধ বেশি হলে কি হয়ে যায়, হিট এনার্জি বেশি উৎপন্ন হয়, ঠিক আছে। এটা আমরা পরে কনসেপ্টে পড়বো। তাহলে নাইক্রোম তাহলে হচ্ছে লোহা, নিকেল এবং ক্রোমিয়ামের সংকর একটা ধাতু। একই রকমভাবে যদি আমরা পরিবাহীর কথা বলি, তাহলে সেখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি তোমার বাড়িতে বিদ্যুৎ লাইন যে আমরা ফিউজ তার ব্যবহার করি, এখন তো ফিউজ তারের পরিবর্তে এমসিবি চলে এসেছে, ঠিক আছে। তাহলে ফিউজ তার, এই ফিউজ তারেরও কাজ আছে। ফিউজ তার কেমন হয়, যে টিন এবং সিসার সংকর ধাতু, ঠিক আছে। 25% টিন এবং 75% মনে হয় সিসা থাকে, মানে পরেও এই জিনিসটা আসবে। তাহলে টিন এবং সিসার হচ্ছে সংকর ধাতু। এবং ফিউজ তারের বৈশিষ্ট্য কি, ফিউজ তারের ক্ষেত্রে বৈশিষ্ট্য কীভাবে রাখা হয়, যে রোধ হচ্ছে কি উচ্চ, মানে রোধ বেশি উচ্চ হওয়া মানে কি, যে বেশি তড়িৎ প্রবাহমাত্রা যদি আসে, তাহলে সেক্ষেত্রে বাধা বেশি হবে। বাধা বেশি হলে কি হয়ে যাবে, তোমার তাপ শক্তি বেশি উৎপন্ন হবে, এবং তাপ শক্তি বেশি হলে কি হয়ে যাবে, ওই তাপে কি হয়ে যাবে, ওই তাপটা গলে যাবে। সেই জন্য নিম্ন গলনাঙ্কের করা হয়, যে তাপ বেশি উৎপন্ন হচ্ছে এবং গলনাঙ্ক অনেক কম করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, ওই তাপটা কিন্তু গলে যাচ্ছে। তাহলে ফিউজ তারের যদি বৈশিষ্ট্যের মধ্যে বলি, তাহলে বলবো উচ্চ রোধ আর হচ্ছে নিম্ন গলনাঙ্ক।
কিন্তু নাইট্রোজেন তারের যদি বলি তাহলে দুটোই বেশি, উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক। ফিউজ তারের হচ্ছে কি উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। ফিউজ তার কি দিয়ে তৈরি করা হয়? সেটা হচ্ছে টিন এবং সীসার সংকর ধাতুতে ফিউজ তার তৈরি করা, টিন এবং সীসা। নাইট্রোজেন তার কি দিয়ে ছিল? লোহা, নিকেল এবং ক্রোমিয়াম। ফিউজ তার কি ছিল? টিন এবং সীসা দিয়ে তৈরি, উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। আর নাইট্রোজেন তার হচ্ছে তোমার উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। বেশ, এরপরে বাকি জিনিসগুলো তোমরা পড়বে। অর্ধ অর্ধ পরিবাহী বা আছে, অতি পরিবাহী আছে, এরকম অনেক কিছু আছে পরিবাহীর মধ্যে। যেমন এদের মধ্যে অন্তরক আছে, যেমন কাঁচ, রবার, কাগজ, পিভিসি, এগুলো অন্তরক হিসেবে কাজ করছে, এবং তোমরা একটু দেখে নিও, পড়ে নিও। ঠিক আছে, এর পরের জিনিসগুলো যেগুলো থেকে সব এমসিকিউ কোশ্চেনই আসে। আচ্ছা, এখানে রোধাঙ্ক এবং উষ্ণতার মধ্যে একটা সম্পর্ক দিয়েছে, যে উষ্ণতা, আমরা শুধু একটু গ্রাফগুলো দেখে রাখবো, বাই চান্স যদি গ্রাফগুলো দিয়ে দেয়। বলছে উষ্ণতার সঙ্গে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অতি পরিবাহী রোধাঙ্কের একটা পরিবর্তন বলেছে। উষ্ণতার সঙ্গে পরিবাহী, অর্ধপরিবাহী, অতি পরিবাহী রোধাঙ্কের পরিবর্তন। কি পরিবর্তন? যে উষ্ণতার সঙ্গে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অতি পরিবাহী প্রত্যেকেরই রোধাঙ্কের পরিবর্তন ঘটে, তবে প্রত্যেক ক্ষেত্রে এই পরিবর্তনের প্রকৃতিটা ভিন্ন। আচ্ছা, আমরা কি পড়বো? প্রথমে পরিবাহীর সাথে সম্পর্ক দেখব। পরিবাহীর সাথে আমরা সম্পর্ক দেবো। কি বলছে? প্রায় উষ্ণতা বৃদ্ধিতে প্রায় সমস্ত পরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি। এটা খুব সুন্দর একটা কথা বললো, তাহলে এটা একটা মনে রাখবো। তার মানে একক দৈর্ঘ্যে একক প্রস্থচ্ছেদে কি হচ্ছে? রোধের মানটা বেড়ে যাচ্ছে। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে? কোনো একটা রোধাঙ্ক কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। রোধাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে কি? একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদে কি হচ্ছে? রোধ বৃদ্ধি পেয়ে যাওয়া, সেটাকে আমরা রোধাঙ্ক বলছি। তাহলে এটা মনে রাখবো যে উষ্ণতা বৃদ্ধিতে প্রায় সমস্ত পরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি পায়। সমস্ত পরিবাহীরই রোধাঙ্ক বৃদ্ধি পায়। এর কারণ হলো, কারণ হিসেবে কি বলা আছে দেখো, এর কারণ হলো উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধাতু মজস্ব আয়নের কম্পন বিস্তার বৃদ্ধির ফলে গতিশীল ইলেকট্রনের সঙ্গে আয়নের সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি পায়। বলছে তাপমাত্রা অল্প পরিমাণে রোধাঙ্ক একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়। সেটা হচ্ছে কি এখানে একটা দেওয়া আছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়। নিয়মটা একটু জেনে রাখবো। সেটা হচ্ছে রো থিটা সমান হচ্ছে রো জিরো 1 প্লাস আলফা থিটা মাইনাস থিটা জিরো। এবার সম্পর্কটা কীভাবে আসে তোমাদের, আমরা যখন আরেকটা চ্যাপ্টার পড়বো, সেই চ্যাপ্টারে এই সূত্রটা আমি তোমাদেরকে প্রতিষ্ঠা করে দেখো। এখন জাস্ট আমি বলে দিচ্ছি। যে ধরে নাও রো জিরো যখন টেম্পারেচার, বা আমি যদি এরকম বলি 0°C, যেটাকে আমরা বলছি থিটা জিরো উষ্ণতায় রোধাঙ্ক কত? রোধাঙ্ক ধরে নাও হচ্ছে গিয়ে তোমার রো জিরো। বেশ, উষ্ণতা আমি একটু বাড়ালাম, তাহলে সেটা কত হলো? রো থিটা, সেটা হচ্ছে গিয়ে তোমার শুধু থিটা বললাম, উষ্ণতা একটু বাড়ালাম, এবং উষ্ণতা বাড়িয়ে আমি কত পেলাম? থিটা টেম্পারেচার পেলাম। এবং সেক্ষেত্রে রোধাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার রো থিটা। তাহলে উষ্ণতার পার্থক্য কত হলো? সেটা বলবে যে উষ্ণতা যেটা পার্থক্য সেটা হচ্ছে থিটা মাইনাস থিটা জিরো। ঠিক আছে, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। তাহলে রোধাঙ্কের পার্থক্য কত? রোধাঙ্ক হচ্ছে কি পার্থক্য রো থিটা মাইনাস রো জিরো। তাহলে এবার যদি বলি যে 1 ইউনিট উষ্ণতা বৃদ্ধির জন্য যেটা পার্থক্য হবে সেটা কত হবে? রো থিটা মাইনাস রো জিরো বাই কত? সেটা হচ্ছে থিটা মাইনাস থিটা জিরো। এটা হচ্ছে রোধাঙ্কের 1 ইউনিট উষ্ণতা পার্থক্যের জন্য রোধাঙ্কের যেটা পরিবর্তন সেটা হচ্ছে এটা। ঠিক আছে, 1 ইউনিট উষ্ণতা পরিবর্তনের জন্য। তাহলে এই যে উষ্ণতা পরিবর্তন সেটা হয়েছিল, সেটা হচ্ছে কিসে? সেটা হচ্ছে রো জিরো রোধাঙ্কে। তাহলে রো জিরো রোধাঙ্কে 1°C উষ্ণতা পার্থক্যের জন্য যেটা রোধাঙ্কের পরিবর্তন সেটা হচ্ছে এটা। তাহলে এখানে আমরা যদি বলি যে এক একক রোধাঙ্কে 1°C উষ্ণতা পার্থক্য রোধাঙ্কের যেটা পরিমাণ সেটা কত হবে? রো থিটা মাইনাস রো জিরো ডিভাইডেড বাই রো জিরো থিটা মাইনাস থিটা জিরো। এটাকে আমি যদি আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্রস ক্যালকুলেশন যদি করি, তাহলে রো থিটা মাইনাস রো জিরো আলফা রো জিরো থিটা মাইনাস থিটা জিরো, এরকম আসবে এটা ক্যালকুলেশন। এখান থেকে আমরা রো থিটা সমান লিখতে পারবো রো জিরো কমন চলে আসবে সবগুলো থেকে, 1 প্লাস আলফা থিটা মাইনাস থিটা জিরো, এরকম একটা সম্পর্ক আসবে, থিটা মাইনাস থিটা জিরো। খুব সহজ একটা জিনিস, খুবই সহজ একটা জিনিস। আমি একটা চ্যাপ্টার যখন করাবো সেই চ্যাপ্টারে কিন্তু এই জিনিসগুলো বলে দেবো তোমাদের। মানে তরলের আপত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এই জিনিসগুলো যখন করাবো তখন সেক্ষেত্রে গুণাঙ্ক জিনিসটা আমরা বের করবো। আপত প্রসারণ গুণাঙ্ক, তারপরে হচ্ছে কি তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, আলফা বিটাকে আমাদের রিপ্রেজেন্ট করা হয়। এই জিনিসগুলো তোমাদের বলতে হবে। এটা জাস্ট ওই সিমিলার একটা কনসেপ্ট, যে একক দৈর্ঘ্যে যে পরিমাণ তোমার কি বললাম, যে একক উষ্ণতা বৃদ্ধিতে একক রোধাঙ্কের যেটা পরিবর্তন হচ্ছে সেটার সম্পর্ক হচ্ছে এটা। রো থিটা সমান হচ্ছে রো জিরো 1 প্লাস আলফা থিটা মাইনাস থিটা জিরো। কেউ আবার এই জিনিসটা মনে রাখে এটা। ঠিক আছে,
যে আলফা মানে কি, আলফা মানে হচ্ছে রো থিটা মাইনাস রো জিরো, রো জিরো থিটা মাইনাস থিটা জিরো, এটা একটা সম্পর্ক, ঠিক আছে, রোধাঙ্কের একটা সম্পর্ক, রোধাঙ্ক গুণাঙ্ক, ঠিক আছে। আলফা হচ্ছে কি বলেছে দেখে নাও, যে আলফা হলো এখানে, আলফা হলো রোধের তাপমাত্রা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ দ্য রেজিস্ট্যান্স, উষ্ণতার সঙ্গে পরিবাহী রোধাঙ্ক, পরিবাহী রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় সেটা এখানে দেখা হয়েছে, উষ্ণতা এবং রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক বনাম তোমার যদি উষ্ণতার লেখচিত্র বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে জিরোতেও কিছু পরিমাণ রোদ থাকে, সেই জন্য আমি জিরোতে জিরো করে দিইনি, ঠিক আছে। যে কোনো পরিবার কি থাকবে, রোদ তো একটা বাধা তো থাকবে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তুমি রোধাঙ্ক বা 0 কেলভিন উষ্ণতায় রোধাঙ্ক যেটা হচ্ছে একবারে শূন্যের কাছাকাছি বলতে পারলাম, ঠিক আছে। এরপরে যখন টেম্পারেচার আস্তে আস্তে করে বাড়াচ্ছি কেলভিনে, তখন রোধাঙ্ক কি হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, এবং এই বাড়াটা একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী না, আস্তে আস্তে এরকমভাবে বাড়ে, সেই জন্য এরকম একটা তোমার লেখচিত্র আসবে, ঠিক আছে। এরকম একটা প্যারাবোলার মতো একটা লেখচিত্র আসবে, এরকম একটা হবে লেখচিত্র, তাহলে এটা একটু খেয়াল রাখি একটু। আচ্ছা, এবার এবার এখানে একটা কোশ্চেন আছে, এখানে একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাকে দেখবে আমি এখানে সংখ্যায় বলে দিচ্ছি, যে আমরা পড়বো এই চ্যাপ্টারটা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। মানে টেম্পারেচার আমরা যখন দিব না, তখন কোনো একটা ধাতব পরিবারের উপরে তুমি যদি টেম্পারেচার দাও, যে কোনো বস্তুর ক্ষেত্রেই টেম্পারেচার যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে যদি হিট এনার্জি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা পরিবাহীর, যেমন কঠিনের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য প্রসারণ হবে, ক্ষেত্র প্রসারণ হবে, আয়তন প্রসারণ হবে, ঠিক আছে। কিন্তু তরল এবং গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র কি হবে, আয়তন প্রসারণ হবে। তাহলে সেখান থেকে আমরা কি করেছি, একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করেছি, এবং প্রত্যেকের আমরা এগুলো প্রমাণ করে দেখিয়ে দিব, যে প্রত্যেকের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র একক যদি আমরা লিখি, তাহলে এককটা যেটা হবে সেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। আমরা যদি একক লিখি, তাহলে সেক্ষেত্রে কত হবে, আলফা বিটা গামা তুমি যাই নাও না কেন, ঠিক আছে, আলফা বিটা গামা যাই নেওয়া হোক না কেন, তাহলে সেক্ষেত্রে যেটা একক আসবে সেটা হচ্ছে কি তোমার ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। কেন হচ্ছে তবু বলে দিচ্ছি, দেখো এখানে যে রোধাঙ্ক হচ্ছে কি একটা রোধ, এবং রোধাঙ্কের তুমি যদি একক লিখো, তাহলে উপরে হচ্ছে কি একটা রোধাঙ্কের একক, রোধাঙ্কের একক যদি আমরা বলি, তাহলে উপরে কি আসবে, ওহম সেমি ধরে নাও, ঠিক আছে, সরি ওহম সেমি না, সেটা হচ্ছে গিয়ে ওহম না, মো, মো সেমি টু দি পাওয়ার -1 বললাম, মো তো হবে না, রোধাঙ্কের ক্ষেত্রে রোধই বলেছিলাম, ওহম সেমি টু দি পাওয়ার -1, এর উল্টোটার ক্ষেত্রে আসবে মো, তাহলে ওহম, স্ট্যাট ওহম ধরে নাও, স্ট্যাট ওহম সেমি টু দি পাওয়ার -1, আর নিচে কি আসবে, স্ট্যাট ওহম সেমি টু দি পাওয়ার -1, কারণ এটাও রো মাইনাস রো জিরো, এটাও তো একটা রোধাঙ্ক, রো মাইনাস রো থিটা মাইনাস রো জিরো, এটা হচ্ছে ডিফারেন্ট একটা রোধাঙ্ক, আর রো জিরো হচ্ছে কি তার একক হচ্ছে স্ট্যাট ওহম সেমি টু দি পাওয়ার -1। কিন্তু এখানে কি আছে, উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তনটাকে তুমি কিভাবে বলবে, ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে বলবে, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা কাটলে উপরে যদি যায়, তাহলে কি হয়ে যাবে, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। সেই জন্য গুণাঙ্ক যখন চলে আসবে, সেটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হোক, অথবা আয়তন প্রসারণ গুণাঙ্ক হোক, অথবা তোমাদের যেটা পড়ালাম এখন, যে কি জানো পড়ালাম, যে হচ্ছে তাপমাত্রার গুণাঙ্ক, ঠিক আছে, রোধের তাপমাত্রা গুণাঙ্ক, যেটাকে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করছি, সব ক্ষেত্রে একক কি আসবে, সব ক্ষেত্রে একক তোমার কি আসবে, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। আচ্ছা, এমসিকিউ কোশ্চেন এখান থেকে প্রচুর আসার সম্ভাবনা থাকতে পারে, যেমন এখানে আরো কোশ্চেন দেওয়া আছে, দেখো যে পরিবাহীর রোধাঙ্ক, তাহলে পরিবাহী রোধাঙ্ক 10 টু দি পাওয়ার -8 মাইক্রোমিটার থেকে 10 টু দি পাওয়ার -6 মাইক্রোমিটার, কোন একটা পরিবাহী রোধাঙ্ক 10 টু দি পাওয়ার -8 থেকে 10 টু দি পাওয়ার -6 এর মধ্যে কিন্তু রান করে, কোনো একটা পরিবাহী রোধাঙ্ক 10 টু দি পাওয়ার -8 থেকে 10 টু দি পাওয়ার -6 এর মধ্যে কিন্তু রান করে। সেম একই জিনিস, আমরা তো রোধাঙ্ক নিয়ে যেটা আলোচনা করলাম, সেটা তুমি রোধ নিয়ে আলোচনা করতে পারবে, ঠিক আছে, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহের একক রোধে যতখানি রোধ বৃদ্ধি পায়, সেটাকে আমরা কি বলবো, রোধের তাপমাত্রা গুণাঙ্ক, এটাকে বলছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক, ওটা হচ্ছে রোধাঙ্কের তাপমাত্রা গুণাঙ্ক, এটা রোধের ক্ষেত্রে, ওটা রোধাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই সম্পর্কটা সেই একই জিনিস আসবে, ঠিক আছে, এবং এর মাত্রাও কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 হবে। তাহলে আমরা একটা জিনিস পেলাম, যে পরিবাহীর ক্ষেত্রে তুমি যদি টেম্পারেচার বৃদ্ধি করো, তাহলে উষ্ণতা, এইটুকু জিনিস আমাদের এখন মনে রাখতে হবে, যে উষ্ণতা বৃদ্ধিতে কি হয়, প্রায় সমস্ত পরিবার, কিছু কিছু তো এক্সেপশনাল থাকবেই, প্রায় সমস্ত পরিবাহীর রোধাঙ্ক কি হয়, বৃদ্ধি পায়। রোধাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে কি, যে কোনো একটা ক্রস সেকশন এরিয়া যদি নিই, তাদের মধ্যে দূরত্ব যদি এক একক হয়, এবং তাদের ক্ষেত্রফল যদি এক একক হয়, তাদের মধ্যে যেটা রোধ উৎপন্ন হবে সেটা হচ্ছে রোধাঙ্ক। তাহলে এই উষ্ণতা বৃদ্ধিতে কি হবে, সমস্ত পরিবাহী রোধাঙ্ক কি হয়, বৃদ্ধি পায়। এটা তো হয়ে গেল। এবার আমরা চলে আসবো যে উষ্ণতা বৃদ্ধিতে তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা দেখব।
যে উষ্ণতা বৃদ্ধিতে এখানে বলা হলো যে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী যদি বলি তাহলে জার্মানিয়াম আছে, সিলিকন আছে, ঠিক আছে। রোধাঙ্ক অত্যন্ত দ্রুত হ্রাস পায়, তাহলে অর্ধপরিবাহের ক্ষেত্রে ব্যতিক্রম উল্টো, যে উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, এদের রোধাঙ্ক যেটা হচ্ছে গিয়ে তোমার অত্যন্ত দ্রুত হারে কিন্তু হ্রাস পাবে। রোধাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে একই জিনিস, একক দৈর্ঘ্যে একক প্রস্তুতি যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা রোধাঙ্ক বলবো। বলছে এই পরিবর্তন বিশেষ কিছু তার অতি পরিবার ক্ষেত্রে, এটা তো তোমার অর্ধপরিবার ক্ষেত্রে হয়ে গেল। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে, জার্মানিয়াম সিলিকনের মতো অর্ধপরিবার কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক তোমার দ্রুত হারে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এবং ছবিতে এটা দেখানো হচ্ছে, আমরা দেখবো। আচ্ছা, অতি পরিবাহীটা দেখে নিই। বিশেষ কিছু পদার্থ আছে, যেমন পারদ, নামটা মনে রাখবে, বিশেষ কিছু পদার্থ যেমন পারদ, রোধাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা কয়েক কেলভিনের মতো নিম্ন তাপমাত্রা এর নিচে হঠাৎ করে শূন্য নিকটবর্তী হয়। তার মানে যখন রোধাঙ্ক টেম্পারেচার কমা ছিলাম তখন রোধাঙ্ক কম ছিল, কিন্তু হঠাৎ করে যখন কি বলেছে কয়েক কেলভিনের মতো নিম্ন তাপমাত্রায় এই রোধাঙ্ক কি হয়ে যায়, একবারে শূন্য নিকটবর্তী হয়ে যায়। তাহলে শূন্য নিকটবর্তী হয়ে যাওয়া মানে কি, এর পরিবাহিতা তখন এই ক্ষেত্রে এই টেম্পারেচার এটাকে আমরা কি বলবো, অতি পরিবাহীর মতো কাজ করবে বা সুপার কন্ডাক্টরের মতো কাজ করবে। তাহলে আমি আরেকবার গোড়া থেকে এটাকে সংক্ষেপে বলছি, যে পরিবাহী যদি নিই তাহলে টেম্পারেচার বাড়ালে সেক্ষেত্রে কি হবে, রোধাঙ্ক বাড়বে। বেশ। অর্ধপরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু রোধাঙ্ক অত্যন্ত দ্রুত কিন্তু তোমাকে হ্রাস পায়। কিন্তু কিছু অতি পরিবাহী আছে, বিশেষ কিছু পদার্থ যেমন হচ্ছে পারদ, রোধাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা কয়েক কেলভিনের মতো তাপমাত্রার নিচে হঠাৎ করে শূন্যের নিকটবর্তী হয়ে যায়, তখন এরা অতি পরিবাহের মতো কাজ করে। ঠিক আছে, এবার তোমাদের ছবি দিয়ে দেখায়, তাহলে বুঝতে পারবে। দেখো, সেকেন্ড যেটা কনসেপ্ট বললো যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার তুমি যদি বাড়াও তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, তোমার টেম্পারেচার প্রথমে ধরে নাও জিরো ছিল, রোধাঙ্ক এখানে ছিল। তারপর 10 কেলভিন বা 50 কেলভিন হলো, রোধাঙ্ক এখানে এলো। তারপরে 100 কেলভিন হলো, রোধাঙ্ক এত এলো। তার মানে রোধাঙ্ক আস্তে আস্তে কি হচ্ছে, টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে রোধাঙ্ক আস্তে আস্তে কি হচ্ছে, কম হচ্ছে। কিন্তু পারদের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো, পারদের ক্ষেত্রে এটা দেখানোর জন্য এরকমভাবে এদিক থেকে আঁকা যাবে না বলে এদিক থেকে করেছে, যে টেম্পারেচার এদিক থেকে তোমার হ্রাস হচ্ছে। দেখো 10, 8, 6, 4, তাহলে পারদের ক্ষেত্রে কি হচ্ছে, কম ছিল, যে টেম্পারেচার আমি কি করছি, আস্তে আস্তে কমাচ্ছি, এবং সেক্ষেত্রে কি হচ্ছে, রোধাঙ্ক আস্তে আস্তে কমছে। বেশ ভালো, টেম্পারেচার বাড়াচ্ছে, রোধাঙ্ক বাড়ছে। কিন্তু হঠাৎ করে তোমার কি হচ্ছে, 4.2 কেলভিন, 4.2 এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে গিয়ে 4 এদিকে, 4-এর এদিকে, তাহলে 4.2 এর ঠিক এদিকে যদি আমরা হিসাব করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, রোধাঙ্ক একবারে জিরোর কাছাকাছি চলে আসবে। যখন টেম্পারেচার একবারে কমাবে এর মাঝখানে কি হচ্ছে, রোধাঙ্ক জিরোর কাছাকাছি, মানে টেম্পারেচার 4.2 এর এইদিকে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, 4.2 থেকে শুরু, 4.2 থেকে এইদিকে যদি আমরা এগোই, আস্তে আস্তে যদি টেম্পারেচার কমাই, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, সুপার কন্ডাক্টরের মতো কাজ করবে। তার মানে ওর মধ্যে আর কোনো রোধই থাকবে না। রোদ যদি না থাকে তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে, ওটার মধ্যে তড়িৎ পরিবাহিতা সব থেকে বেশি প্লেনভাবে হবে, কোনো রকম বাধা থাকবে না। ঠিক আছে, তাহলে এরকম টেম্পারেচার কমিয়ে কিছু কিছু পরিবাহের ক্ষেত্রে আবার সুপার কন্ডাক্টর তৈরি করা হয় যখন দরকার পড়ে। এই যেখানে বলেছে দেখো, এখানে ওরা কি বলেছে, আমরা যদি বলি যে ওই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হয় সংকট তাপমাত্রা। বলছে যেই তাপমাত্রায় কি হয়ে যায়, কোনো একটা পরিবাহী সুপার কন্ডাক্টরের মতো ব্যবহার করে বা তারপর থেকে ব্যবহার করতে শুরু করে, সেটাকে আমরা কি বলবো, আমরা সংকট তাপমাত্রা টিসি দিয়ে সূচিত করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ, 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ কি হচ্ছে, পারদের রোধাঙ্ক হঠাৎ হ্রাস পেয়ে প্রায় শূন্য নিকটবর্তী হয়ে যায়। তখন এই সময় কি হচ্ছে, পারদ কি হয়ে যাবে, সুপার কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, এখানে কিছু ধাতু, কিছু অধাতুর নাম লেখা আছে, যাদের টেম্পারেচার সাথে কীভাবে রোধাঙ্কের পরিবর্তন বা দেওয়া আছে, সেই জিনিসটা এখানে করবো। অনেক কিছু আছে এমসিকিউ কোশ্চেন এখানে, তোমরা এটা পুরনীয় নাহলে আমি একবার বলে দিচ্ছি। সিলিকন, জার্মানিয়াম। আচ্ছা, অর্ধপরিবাহী রোধাঙ্ক কত মনে রাখবো, 10⁻5 মাইক্রোমিটার অর্ধপরিবাহী। ঠিক আছে, পরিবাহীর ক্ষেত্রে আমরা করলাম, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কত হচ্ছে, 10⁻5 মাইক্রোমিটার। এরপর হচ্ছে সিলিকন, জার্মানিয়াম, অর্ধপরিবাহী দুটি ডায়োড, ট্রানজিস্টার, এলইডি ইত্যাদিতে ব্যবহৃত হয়। সিলিকন, এই সমস্ত যতগুলো অর্ধপরিবাহী আছে, সেই অর্ধপরিবাহীগুলো আমরা কি করি, ডায়োড তৈরির ক্ষেত্রে ব্যবহার করি, ট্রানজিস্টার তৈরি করি, এলইডি ইত্যাদি, এলইডি লাইট তৈরি করার ক্ষেত্রে এই সমস্ত আমরা কি করি, অর্ধপরিবাহী কিন্তু ব্যবহার করি। চাপ, আলো এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রোধের পরিবর্তন হয়। এখানে একটা সম্পর্ক বলতে, চাপ, আলো এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কিন্তু কি হচ্ছে, পরিবাহী রোধের পরিবর্তন হয়। কি হয়, যে বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে চাপের বৃদ্ধিতে রোধ কমে যায়। তাহলে চাপ বৃদ্ধিতে কি হচ্ছে, মনে রাখবে যে বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে কি হচ্ছে, চাপ বৃদ্ধিতে রোধ তোমার কিন্তু কমে যাচ্ছে। বেশ,
এর মধ্যে কি হচ্ছে বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রেখে এর তীব্রতা বাড়ালে এর রোধ বেড়ে যায়। তাহলে বিসমাথ ধাতু কি হচ্ছে, তাহলে বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে চাপের প্রভাবটা কেমন, চাপ বাড়ালে কি হচ্ছে, রোধ কমে যাবে। বিসমাথ একটা ধাতু চৌম্বক ক্ষেত্রে কেমন পরিবর্তন হচ্ছে দেখে নাও। বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রেখে এর যদি তীব্রতা বাড়ানো হয়, চৌম্বক তীব্রতা ম্যাগনেটিজমটাকে যদি বাড়ানো হয়, তাহলে কি হয়ে যাবে তোমার, এর বাড়ালে এর রোধ তোমার বেড়ে যায়। যত বেশি ম্যাগনেটিজম বাড়াবে তত বেশি কিন্তু রোধ বেড়ে যাবে। সেলেনিয়াম ধাতু কি আছে, উপর আপাতিত আলোর তীব্রতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। তাহলে সেলেনিয়াম হচ্ছে এক ধরনের ধাতু যার উপর তোমার যদি আপাতিত আলো পরে আপাতিত আলোর যদি তীব্রতা বাড়ে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, রোধ হ্রাস পেয়ে যাবে। তাহলে সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে তীব্রতা বৃদ্ধিতে রোধ হ্রাস পাচ্ছে। আচ্ছা, বিসমাথ ধাতুর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে তুমি যদি বাড়াও তাহলে রোধ বেড়ে যাচ্ছে। দেখো একটা এক এক রকম, ঠিক আছে। বিসমাথ ধাতুর ক্ষেত্রে কি পেলাম, তীব্রতা বাড়ালে রোধ বাড়ে, কিন্তু সেলিনিয়াম ধাতুর ক্ষেত্রে আলোর তীব্রতা যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে রোধ আবার হ্রাস পায়। সিলিকন জার্মানিয়াম যেগুলো আছে এগুলো আমরা করি তোমার অর্ধপরিবাহী এই সমস্ত ডায়েট তৈরির ক্ষেত্রে বা এলইডি লাইট তৈরির ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, আর কি বলছে, বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে চাপের প্রভাবে রোধ কিন্তু কি হয়, হ্রাস পায়। তাহলে ধাতুর ক্ষেত্রে চাপের প্রভাবে রোধ তোমার কমে। বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে চাপের প্রভাবে চাপ যদি বাড়ানো হয় তাহলে রোধ কমে যাবে, কিন্তু বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রেখে তীব্রতা বাড়ালে রোধ বেড়ে যাবে। আবার সেলেনিয়াম ধাতুর উপর আপাতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। তারপরে কি বলেছে, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান ইত্যাদি ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে, রোধ খুব কম বৃদ্ধি পায়। এই ধর্মের জন্য প্রমাণ রোধক তৈরি করতে, আচ্ছা এই ধর্মের জন্য প্রমাণ রোধক তৈরি করতে এদের ব্যবহার করা হয়। তাহলে এখানে কি বললো, কিছু কিছু ধাতুর নাম দেওয়া আছে। এই ধাতুগুলো উষ্ণতা, তারপরে চৌম্বক ক্ষেত্র বা চাপের প্রভাবে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেই জিনিসগুলো একটু বারবার করে পড়ে নিও, কারণ এগুলোর নাম কিন্তু একটু মাঝে মাঝে একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু অসুবিধা। আচ্ছা, এবার আজকে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে রোধের শ্রেণী, বা রোধের শ্রেণী হচ্ছে কি, একটা হচ্ছে সমান্তরাল শ্রেণী আর একটা হচ্ছে কি, একটা শ্রেণী সমবায় আমরা করবো, একটা হচ্ছে কি তোমার সমান্তরাল সমবায় করবো। প্রথমে আমরা তুল্য রোধ জিনিসটা কি সেটা একটু বলবো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। যদি কোনো, দেখো এখানে কি বলেছে, যদি কোনো তড়িৎ বর্তনীতে দুই বিন্দুর মধ্যে যুক্ত একাধিক রোধের একটি সমবায়ের পরিবর্তে এমন একটি রোধ ব্যবহার করা হয় যাতে বর্তনীর মোট তড়িৎ প্রবাহমাত্রা এবং বিভব প্রভেদ উভয় অপরিবর্তিত থাকে, তবে ওই একটি মাত্র রোধকে আমরা কি বলবো, সমবায়টি তুল্য রোধ বলবো। যেমন এখানে কি করে দিয়েছে, এখানে একটা তার নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এডি একটা তার, এবং এডি তারের মধ্যে আমি বেশ কিছু রোধ নিয়েছি, রোধ বলতে এখানে রোধক নিয়েছি। ধরুন আমি এখানে একটা লাইট যোগ করেছি, এখানে R2 যেটা সেখানে একটা ফ্যান যুক্ত করা আছে, এখানে R3 যেটা সেখানে একটা টিভি যুক্ত করা আছে। তাহলে এরকমভাবে 3-4টা তোমার রোধক নেওয়া আছে। রোধকটাও হচ্ছে একটা রোধ, বাধার কাজ করছে আর কি, কোনো কিছুই না। আচ্ছা, এবার তাহলে R1, R2, R3 আমি যে 3টে রোধক নিয়েছি, এই 3টে রোধক না নিয়ে আমি একটাই শুধুমাত্র রোধ নিব, ঠিক আছে। এ এবং ডি বিন্দুর মধ্যে আমি একটাই রোধ নিলাম, ঠিক আছে। এখানে আমি আলাদা করে ছবি না এঁকে এর মধ্যে বলবো যে এ এবং ডি বিন্দুর মধ্যে যে 3টে আমি রোধক নিয়েছি, আমি 3টে রোধক নিব না, শুধুমাত্র একটাই রোধক আমি আর নিলাম, এবং এমনভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি যার জন্য কি হয়েছে, এ এবং ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আগে যা ছিল, কত বিভব পার্থক্য ছিল, এ এবং ডি বিন্দুর মধ্যে ধরে নাও বিভব পার্থক্য ভি ছিল, এখনও বিভব পার্থক্য কি আছে, ভি আছে। এ এবং ডি বিন্দুর মধ্যে আগে প্রবাহমাত্রা কত ছিল, আই, এখনও প্রবাহমাত্রা আই আছে। তাহলে এই যে রোধটাকে আমরা বলবো এই 3টে রোধের তুল্য রোধ, ঠিক আছে। তুল্য রোধ মানে কি, আর সমান কি হয়ে যাবে তাহলে R1 প্লাস R2 প্লাস আর সমান কি হয়ে যাবে, R1 প্লাস R2 প্লাস R3 এখানে হয়ে যাবে। এবার এখানে রোধের শ্রেণী সমবায় বলেছে, ঠিক আছে। রোধের শ্রেণী সমবায় বলছে কি বলেছে, দেখো একই জিনিস, তুল্য রোধের কনসেপ্টে যে জিনিসটা বললাম সেই জিনিসটা বলছে, কোনো তড়িৎ বর্তনীতে কতগুলি রোধক যদি এরূপভাবে যুক্ত থাকে যে একটি রোধকের শেষ প্রান্ত পরের রোধকটি প্রথম প্রান্তের সাথে যুক্ত আছে, একটা রোধক এর শেষ প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত, এবং অন্য রোধক এখান থেকে শুরু হলো, আবার R2 যেটা রোধক তার শেষ প্রান্ত এটা, এবং অন্য একটা রোধক এখান থেকে শুরু হলো। তাহলে একটা রোধকের শেষ প্রান্ত এবং অন্য রোধকের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। আর কি বলেছে, যাতে প্রতিটি রোধকের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যায়, সবগুলোর মধ্যে দিয়ে কিন্তু একই তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, এখানে ওয়াই যাচ্ছে, এখানে ওয়াই এবং এখানে ওয়াই, সবগুলোর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা সেম। তাহলে এইরূপ সমবায়কে আমরা কি বলবো,
এরূপ সমবায়কে আমরা বলবো শ্রেণী সমবায়। তাহলে একটা রোধের শেষ আর একটা রোধের শুরু এবং প্রত্যেকটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা সেম, তাহলে এটাকে আমরা কি বলবো, শ্রেণী সমবায় বলবো। তাহলে শ্রেণী সমবায়ে কি ঘটছে একটা জিনিস আমরা দেখে নিই, ঠিক আছে। শ্রেণী সমবায়ে কি বলেছে দেখে নাও তো, যে এখানে বলেছে এবি, বিসি এবং সিডি শ্রেণী সমবায়ে যুক্ত আছে এরকম তিনটে রোধক, যাদের মান হচ্ছে কি যথাক্রমে R1, R2 এবং R3 হচ্ছে কি রোধের মান। আচ্ছা, এবার আমরা যদি বলি, যেহেতু বিন্দুগুলো দেখো এ এবং বি বিন্দুর মধ্যে একটা রোধক যুক্ত আছে, বি এবং সি বিন্দুর মধ্যে একটা রোধক, সি এবং ডি বিন্দুর মধ্যে একটা রোধক, এবং প্রত্যেকের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু সেম, কিন্তু বিভব পার্থক্য কিন্তু আলাদা আছে। এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে ভিএ মাইনাস, ঠিক আছে, ভিএ মাইনাস ভিবি। এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি। তাহলে আমরা একটা সূত্র করেছিলাম যে বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে ভি সমান কি হবে, আইআর হবে। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। তাহলে প্রবাহ মাত্রা তো প্রত্যেকটার মধ্যে একই আছে, আই আর ওয়ান হলো। বি এবং সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি আমি বলি তাহলে কত হবে, ভিবি মাইনাস ভিসি। প্রবাহ মাত্রা কত আছে, আই আছে, এবং রোধ কত হচ্ছে, R2। সি এবং ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, সেটা হচ্ছে ভিসি মাইনাস ভিডি। প্রবাহ মাত্রা তো আই আছে এবং রোধ হচ্ছে কি কত, R3। তাহলে এই তিনটে জিনিসকে আমি যদি একসাথে যোগ করে নিই, তাহলে দেখো মাইনাসগুলো কাটবে, এখানে প্লাস ভিসি মাইনাস ভিসি কাটলো, এখানে প্লাস ভিবি, এখানে মাইনাস ভিবি কাটলো। ফাইনালি আমি যেটা পেলাম সেটা হচ্ছে ভি এ মাইনাস ভিবি। আর এই সাইডে যেটা পেয়েছি দেখো আই আর অন, এই সাইডে যেটা পেয়েছি আই আর অন প্লাস R2 প্লাস ভি। তাহলে এক্ষেত্রে আমি কি করলাম, ভিএ মাইনাস ভিডি এর মধ্যে যেটা বিভব পার্থক্য সেটাকে আমি ভি বললাম। আর এখানে এখানে যেটা আছে, আমি সবগুলো রোধের পরিবর্তে আমি একটাই রোধ নিলাম, যেই রোধের মান এই তিনটে রোধের সাথে সমান। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, আচ্ছা এটা এরকমভাবে না লিখে আমি যদি বিভব পার্থক্য আই এরকম লিখি R1 প্লাস টু প্লাস R3, ঠিক আছে, এই সূত্র হলো। এবার সবগুলো রোধের পরিবর্তে এখানে কি হচ্ছে, ভি সমান তাহলে আই আর একটা সূত্র পেলাম, ঠিক আছে। এবার আমি বলছি যে সমস্ত রোধের পরিবর্তে আমি একটাই শুধুমাত্র রোধ নিলাম, যেই রোধটা ব্যবহার করার ফলে পরিবাহের মধ্যে যে তড়িৎ প্রবাহমাত্রা কোনো চেঞ্জ হয়নি, আই আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে ভি সমান কি লিখতে পারবো, দেখো ভি সমান আমরা আই আর লিখতে পারবো। যে সমস্ত রোধের পরিবর্তে আমি কি করলাম, একটাই মাত্র রোধ রাখলাম, যার জন্য বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা কত হচ্ছে, আই আছে। তাহলে সেক্ষেত্রে আই যদি থাকে তাহলে বিভব পার্থক্য সূত্র অনুযায়ী কী হবে, ভি সমান আই আর হবে। তাহলে সেক্ষেত্রে এই দুটোকে একসাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে আই আর সমান হচ্ছে কি আই R1 প্লাস R2 প্লাস, তাহলে ক্যালকুলেশন করলে আই কেটে গেল, মানে আর সমান কত পেলাম, R1 প্লাস R2 প্লাস R3। তাহলে তোমাদের এত কিছু জানার দরকার নেই, শুধুমাত্র আমাদেরকে জানতে হবে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের যেটা মান হয় সেটা যদি আর হয় তাহলে আর সমান কত হয়ে যাবে, R1 প্লাস R2 প্লাস R3। সোজা কথা যদি বলি, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ মানে কোনো কিছুই না, সবগুলো রোধকে তুমি যদি যুক্ত করে নাও তাহলে সেটাই কি হয়ে যাবে তোমার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কি বললাম, যে যতগুলো রোধ আছে সবগুলো রোধকে যদি আমরা যুক্ত করে নিই তাহলে সেক্ষেত্রে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রাও সেম থাকে এবং তুল্য রোধের মান যেটা পাবো সেটা হচ্ছে কি R1 প্লাস R2 প্লাস R3। যেমন আমি যদি একটা রোধ আঁকি এরকমভাবে, যদি একটা ধরে নাও, একটা রোধ নিলাম, এখানে আরেকটা রোধ নিলাম, এবং এখানে আরেকটা রোধ নিলাম, এখানে আরেকটা রোধ, চারটা রোধ নিয়েছি, সবগুলো কি হয়েছে, শ্রেণী সমবায়। কারণ একটার শেষ আর একটা শুরু, একটার শেষ আর একটার শুরু, একটার শেষ আর একটার শুরু, এরকম ভাবে আছে। সেই জন্য এখানে তুল্য রোধ যেটা পাবো, এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 3 হয়, এটা 4 হয়, তাহলে তুল্য রোধের মান কোনো কিছু করবো না, জাস্ট যোগ করে নিব 2 প্লাস 1 প্লাস 3 প্লাস 4। তুমি যদি সূত্র না জানো তাহলে সেক্ষেত্রে এটাই ভুল করে হবে, 4 3 7 1 8, তাহলে তুল্য রোধের মান কত হয়ে গেল, 10 ওহম। তাহলে এরকম ভাবে কিন্তু কোশ্চিন আসতে পারে, বা কোশ্চিন তোমাদের আমি দেখাবো এক্সারসাইজে যখন করাবো, তখন উদাহরণে করে দেওয়া আছে, এক্সারসাইজে অনেক অঙ্ক আছে, অঙ্কগুলো যখন করবো তখন বুঝতে পারবে। তাহলে এটা হয়ে গেল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আরেকটা কোশ্চিন আছে, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যতগুলো তুল্য রোধ আছে, দেখো শ্রেণী সমবায় কি বলেছে, তুল্য রোধ সমবায়টির বৃহত্তর রোধ অপেক্ষা বড়। যতগুলো রোধ আছে R1 R2 R3, সব থেকে বড় কোনটা, R1। দেখো ধরে নিলাম যে সব থেকে বড় যেটা রোধ সেটা হচ্ছে R1, তাহলে সবগুলো রোধের ক্ষেত্রে যেটা সব থেকে বড় রোধ তার থেকেও তুল্য রোধের মান কি হবে, বড় হবে, এটা বড় হওয়ারই কথা। তাহলে কেন হচ্ছে কি, দেখো যে আর সমান হচ্ছে কি R1 প্লাস R2 প্লাস R3, এবং আমরা R1 কে ধরে নিয়েছি R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন হচ্ছে কি R3। তাহলে সেক্ষেত্রে R মাইনাস R1 করলাম, এখানে R2 প্লাস R3 হলো, এই দুটো তো পজিটিভ, তার মানে এই পজিটিভ মানে কি গ্রেটার দেন 0, তার মানে R মাইনাস R1
ইজ গ্রেটার দেন 0। এখান থেকে বলবো যে আর গ্রেটার দেন হচ্ছে কি আর1। তার মানে শ্রেণী সমবায়ে যতগুলো রোধ পেয়েছি তার মধ্যে যেটা সব থেকে বড় তার থেকেও বড় হচ্ছে কি তুল্য রোধ। একটু জাস্ট মনে রাখবে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান রোধটির রোধগুলো বা রোধ সমবায়ের সব থেকে যেটা বড় রোধ তার থেকেও কি হয়, বেশি হয়। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কি তোমার সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কি বলেছে দেখে নাও। যেরকম ভাবে আমরা শ্রেণী সমবায় করলাম একই রকম ভাবে সমান্তরাল সমবায়, কিন্তু ছবিটা একটু চেঞ্জ হয়ে যাবে। বলেছে যে কোনো তড়িৎ বর্তনীতে কতগুলি রোধ যদি এরূপভাবে যুক্ত থাকে, এবার এখানে কন্ডিশন আছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেমনভাবে যুক্ত থাকে যার জন্য কি হচ্ছে এমনভাবে যুক্ত থাকে যাতে করে এখানে কি হয়েছে, আগের ক্ষেত্রে কি ছিল, আগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহমাত্রা এরকমভাবে যুক্ত করেছিলাম, আগের ক্ষেত্রে এরকমভাবে যুক্ত করেছিলাম যাতে বর্তনীতে কি হয়, তড়িৎ প্রবাহমাত্রা কি থাকে, সেম থাকে। এখানে বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা সেম ছিল, কিন্তু এখানে কি সেম আছে দেখে এমনভাবে যুক্ত থাকে যাতে কি হয় যে রোধগুলির এক প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্ত একটি বিন্দুতে। আগেরটা কি বলেছিলাম যে প্রত্যেক একটা রোধের শেষ আর একটা রোধের কি হচ্ছে শুরু, একটা রোধের শেষ আর একটা রোধের কি হচ্ছে শুরু হচ্ছে, এরকম ভাবে ছিল। কিন্তু এখানে বলছে যতগুলো রোধ আছে সবগুলো রোধের কি হচ্ছে প্রান্ত, বলছে রোধগুলির এক প্রান্ত একটা বিন্দু। দেখো যতগুলো রোধ আছে, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, রোধগুলোর এক যতগুলো বিন্দু প্রান্ত বিন্দু এখানে একটা বিন্দুতে এবং অপর যে প্রান্ত বিন্দু আর একটা বিন্দুতে যুক্ত থাকবে। তাহলে এরকম ভাবে যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এটাকে আমরা রোধের সমান্তরাল সমবায় বলবো। তাহলে সমান্তরাল সমবায় কি হবে, রোধগুলোর প্রান্ত বিন্দুগুলো জাস্ট একটা পয়েন্টেই যুক্ত থাকবে। তা এটার মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে আগেরটাই ক্ষেত্রে কি হয়েছিল, তড়িৎ প্রবাহ মাত্রা সেম ছিল। আগেরটার ক্ষেত্রে একটা লাইন কিন্তু ব্রেক হয়নি, লাইন কিন্তু এরকম ভাবে গেছে, এর মধ্যে দিয়ে আই গেলে এর মধ্যে দিয়ে আই গেছে, এর মধ্যে দিয়েও গেছে, আই কিন্তু ব্রেক হয়নি। কিন্তু এখানে আই ব্রেক হয়ে গেছে, দেখো এখানে একটা বাধা পেয়েছে, I1 এখানে ব্রেক হয়ে গেল, এখানে I2 তে ব্রেক হয়ে গেল এবং এক্ষেত্রে I3 তে ব্রেক হয়ে গেল। কিন্তু বিভব পার্থক্য সেম আছে, এখানেও ভি, এখানেও এই দুটোর মধ্যে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে সেম। মানে এ এবং বি, যদি আমি বলি যে R1 রোধকের বিভব পার্থক্য কত, তাহলে তুমি বলবে R1 রোধকের বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB। তোমাকে যদি বলি R2 রোধের বিভব পার্থক্য কত, তাহলে সেটাও VA মাইনাস VB। R3 রোধকের বিভব পার্থক্য সেটাও VA মাইনাস VB। তাহলে আগেরটাই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি সমান ছিল, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহমাত্রা সমান ছিল এবং এক্ষেত্রে যেটা পেলাম সেটা কি পেলাম, বিভব পার্থক্য হচ্ছে সেম। প্রত্যেকটা রোধকের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, বিভব পার্থক্য সেম। তাহলে এবার আমি যদি সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই যে সম্পর্ক R1 R2 R3 এবং তুল্য রোধের মধ্যে যদি সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেক্ষেত্রে কি সম্পর্ক আসবে সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে নাও, এখানে করে দেওয়া আছে সেই জন্য আমি আর করছি না। যে প্রথম রোধকের ক্ষেত্রে আমরা তো একটা সূত্র জানি যে ভি সমান হচ্ছে কি আই আর, তাহলে আই সমান হচ্ছে গিয়ে ভি বাই আই সমান হচ্ছে কি ভি আর। তাহলে প্রথমটার ক্ষেত্রে বিভব পার্থক্য কত, প্রথমটার ক্ষেত্রে আমি যদি বিভব পার্থক্য বলি তাহলে সেক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি। রোধ কত হচ্ছে R1। দ্বিতীয়টার ক্ষেত্রে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, রোধ হচ্ছে কি কত R2। তৃতীয়টার ক্ষেত্রে বিভব পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি এবং রোধ হচ্ছে কি কত R3। সবগুলোকে আমি যুক্ত করে নিলাম। ঠিক আছে, সবগুলোকে আমি যুক্ত করে নিলাম। সবগুলোকে যুক্ত করে নেওয়া মানে কি, আই সমান হচ্ছে আই1 প্লাস I2 প্লাস I3। তাহলে যুক্ত করে নিলে সবগুলোতে ভিএ মাইনাস ভিবি আছে, তাহলে কমন নিয়ে নাও, তাহলে ভিএ মাইনাস ভিবি এবং 1/R1 1/R2 প্লাস 1/R3 হলো। আমি কি করলাম, সবগুলো রোধের পরিবর্তে একটা মাত্র তুল্য রোধ নিলাম যাতে করে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে, মানে কি থাকছে আই থাকছে। বিভব পার্থক্য তাহলে এই সূত্র অনুযায়ী আমি একটাই মাত্র রোধ নিলাম যার জন্য কি হলো, বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা আগে যাচ্ছিল এখনও সেই একই জিনিস আছে, আই আছে। ঠিক আছে, মানে ওভার টোটালটা সেম আছে। তাহলে সেক্ষেত্রে আই সমান কত হয়ে যাবে, আই সমান হয়ে যাবে ভি মাইনাস ভিবি বাই এর যে রোধ সেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর। তাহলে এই দুটোকে যদি আমি একসাথে কি করি, একসাথে যদি দেখো এই দুটো সমীকরণকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এখানেও আই আছে, এখানেও আই আছে এবং এখানেও কি আছে আই আছে। তাহলে আইকে আমি যদি ক্যালকুলেশন করে বাদ দিয়ে দুটোকে আমি কি করতে পারবো, সমান করতে পারবো। তাহলে সমান করলে কি হয়ে যাবে, সমান করলে যেটা আসবে যে ভিএ মাইনাস ভিবি আর নিচে হচ্ছে আর এখানেও আসবে কি ভিএ মাইনাস ভিবি এবং এখানে যেটা আসবে সেটা হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখান থেকে এই দুটোকে কেটে দাও, তাহলে ফাইনালি আমরা তুল্য রোধে যেটা সম্পর্ক পাচ্ছি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে, একটা সম্পর্ক পেলাম যে তুল্য রোধ বের করতে গেলে এখান থেকে আমাকে এইভাবে যেতে হবে যে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। মানে আমি যদি বলি যে ধরে নাও যে সমান্তরাল সমবায়ে দুটো রোধ আছে, একটা হচ্ছে 2 ওহম এবং 3 ওহম, দুটো রোধ আছে। তাহলে এদের তুল্য রোধের মান কত, তাহলে তুল্য রোধের মান কিভাবে বের করবে, তুল্য রোধ যদি আর হয় তাহলে 1/R সমান হচ্ছে 1/2 প্লাস 1/3।
এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে বের করব যে 3 আর 2 লসক হচ্ছে কি কত 6, 6 লসক এখানে কত পেলাম 3, এখানে 2 পেলাম, মানে পেলাম 5/6। তাহলে 1/r সমান যদি 5/6 হয় তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো r সমান বের করতে পারবো। তাহলে r মানে কত হয়ে গেল, r মানে হচ্ছে কি 6/5 ভাগ করে 5 5.2। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান এরকমভাবে ক্যালকুলেশন করে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখো যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের যেটা মান সেটা যতগুলো রোধ ছিল তার মধ্যে যেটা সব থেকে ছোট রোধ তার থেকেও কিন্তু কি হচ্ছে কম হচ্ছে, ঠিক আছে, তার ক্ষেত্রেও তার থেকেও কম হচ্ছে। সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যতগুলো রোধ আছে তার থেকেও কি ওভারঅল যেটা রোধ আসছে তার কি হচ্ছে কম হচ্ছে। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান যতগুলো রোধ আমি সার্কিটে রোধক যুক্ত করছি তার থেকেও কিন্তু কি হচ্ছে কম হচ্ছে। এই জন্যই আমরা কি করি যে আমাদের বাড়িতে বা কোনো একটা জায়গায় যখন আমরা ইলেকট্রিসিটি কানেকশন করি, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা কি করি গো, সেক্ষেত্রে আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি। কারণ শ্রেণী সমবায়ে রোধের মান অনেক হয়ে যাবে, রোধের মান যদি বেশি হয়ে যায় অনেক অসুবিধা আছে। যেমন আমি বাড়িতে যদি তোমার যতগুলো কানেকশন আছে সেই কানেকশনগুলোকে যদি আমি শ্রেণী সমবায় যদি করি, এখানে একটা ফ্যান দিলাম, এখানে একটা লাইট দিলাম, এখানে একটা টিভি দিলাম, এখানে একটা রেফ্রিজারেটর দিলাম, এরকমভাবে কানেকশন যদি করি তাহলে এক নম্বরতে একটাই সুইচ করতে হবে। সুইচ অন করলে সবগুলো অন হলো, সুইচ অন হলে সবগুলো অন হলে সবগুলো জ্বলছে, আর অফ হলে সবগুলো তোমার হচ্ছে। কিন্তু সমান্তরাল সমবায় দিলে আমার কোনো অসুবিধা নেই। আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, সবগুলোকে এরকমভাবে কি হচ্ছে যুক্ত করে দিয়েছি, সবগুলোকে এরকমভাবে এখানে যুক্ত করে দিয়েছি। তাহলে এখানে কি হচ্ছে সুইচ তুমি আলাদা আলাদা করো, এখানে একটা সুইচ করো, এখানে একটা সুইচ করো, এখানে একটা সুইচ করো, কোনো অসুবিধা নেই। তাহলে একটা বন্ধ হলে আরেকটা বন্ধ হচ্ছে না, এটা একটা সুবিধা। প্লাস যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছিল, রোধগুলো পরপর কিন্তু যুক্ত হয়ে যাচ্ছিল। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলো কিন্তু পরপর তোমার যুক্ত হয়ে যাচ্ছিল, যেটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলো কিন্তু পরপর যুক্ত হয়ে বর্তনীর টোটাল রোধ কিন্তু অনেক বেড়ে যাচ্ছিল, 2 3 4 5, তাহলে 5 4 9 9 3 12 14। কিন্তু সমান্তরাল সমবায়ে যত যেটা সব থেকে ছোট রোধ তার থেকেও কিন্তু রোধ কি হবে কম হবে, যার ফলে কিন্তু আমার সুবিধে হয়ে যাবে। রোধ কম হয়ে গেলে কি হবে, বাধা কম, বাধা হলে ইলেকট্রিসিটি ইজিলি পাস করবে। তার এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এই যে দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের যেটা মান সেটা সার্কিটের যেটা সব থেকে ক্ষুদ্রতম রোধ তার থেকেও কী হবে অপেক্ষাকৃত ছোট হবে, তার থেকেও কী হবে ছোট হবে। এটা ক্যালকুলেশন করে এখানে দেখানো হয়েছে, এটা দেখে নিও, ঠিক আছে। আর এর আগে যেটা বললাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের যেটা মান সেটা যেটা সব থেকে বড় রোধ তার থেকেও কী হবে বড় হবে। বেশ, তাহলে আমাদের সূত্র হয়ে গেল, এই দুটো সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। আচ্ছা, এখানে কয়েকটা শুধুমাত্র অঙ্ক করা আছে, অঙ্কটা করিয়ে আমি আজকে ছেড়ে দেবো, কারণ আবার পড়ানো আছে এখন। তো এটা একটু তোমরা দেখে নাও অঙ্কগুলো কি কি বলেছে। কয়েকটা অঙ্ক শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে যদি কোশ্চিন হয় ইলেকট্রিসিটি তাহলে রোধ থেকে কোশ্চিন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, শ্রেণী এবং সমান্তরাল সময় থেকে কিন্তু কোশ্চিন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এখানে আমাদের কি বলেছে যে একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অন্যটির থেকে হচ্ছে দ্বিগুণ, তাহলে তার দুটির কি বলেছে রোধের অনুপাত কত। তাহলে তার দুটি রোধের অনুপাত চেয়েছে, তাহলে আমরা জানি যে দুটো যদি তার হয় আলাদা আলাদা দুটো তার নিলাম, কিন্তু একই উপাদানের বলেছে, তাহলে একই উপাদান যদি হয় তাহলে রোধাঙ্ক একই রকম হবে। তাহলে রো এল ওয়ান বাই এ ওয়ান, রো এল টু বাই এ টু। আমাদের কি বলেছে রোধের অনুপাত চেয়েছে, কিন্তু এখানে বলে দিয়েছে দেখো সমান দৈর্ঘ্য বিশিষ্ট, দৈর্ঘ্য হচ্ছে সেম, তার মানে এল ওয়ান সমান এল টু, তাহলে রো এল ওয়ান মানে হচ্ছে এল। আচ্ছা, আর কি বলেছে একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধ থেকে যদি দ্বিগুণ হয় তাহলে একটার ব্যাসার্ধ বলেছে অন্যটার ব্যাসার্ধ অপেক্ষা তোমাকে দ্বিগুণ বলেছে। কারণ কি আছে একটির ব্যাসার্ধ একই উপাদান দৈর্ঘ্য, একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধ দ্বিগুণ। আচ্ছা, আচ্ছা, একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ, তাহলে প্রথম তারটার যেটা ব্যাসার্ধ ধরে নিলাম সেটা হচ্ছে কি তোমার আর, এবং দ্বিতীয় তারে যেটা ব্যাসার্ধ ধরলাম সেটা হচ্ছে গিয়ে অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ। আমি তাহলে লিখে নিই, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে প্রথমটার যেটা ব্যাসার্ধ অন্যটার থেকে দ্বিগুণ বলেছে, তাহলে একটা হচ্ছে টু আর, প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে টু আর, অন্যটার তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে
তাহলে প্রথমটার ক্ষেত্রে তাহলে এরিয়া কত হয়ে গেল A1 যদি বলি, তাহলে এরিয়ার একটা সূত্র হচ্ছে গিয়ে, কারণ তার যেটা হয় সেটা এরকম বৃত্তাকার ক্রস সেকশন হয়, তো তার যেটা হয় সেটা হচ্ছে বৃত্তাকার ক্রস সেকশন হয়, তাহলে সেক্ষেত্রে এইটুকু এরিয়া কত হয়ে গেল, এটার ক্ষেত্রে পাই আর মানে 2r তার স্কোয়ার, আর এটার ক্ষেত্রে কি হবে এটু সমান কত হয়ে গেল পাই আর স্কোয়ার। প্রথম তারের দৈর্ঘ্য কত এল, দ্বিতীয় তারের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কত এল, যেহেতু উপাদান সেম তাহলে প্রথম তারের রোধাঙ্ক রো হবে, দ্বিতীয় তারের রোধাঙ্ক কত রো হবে। তাহলে প্রথম তারের রোধ যদি R1 হয়, দ্বিতীয় তারের রোধ যদি R2 হয়, তাহলে আমরা অনুপাত এরকমভাবে বের করতে পারবো। চলো অনুপাত যদি বের করি R1/R2, একবারে ডিরেক্টলি বইয়ের মতো করে করছি, তাহলে যে R1 অনুপাত হচ্ছে R2, তাহলে সূত্র হচ্ছে রো এল, এল মানে হচ্ছে গিয়ে এল দৈর্ঘ্য, এ মানে হচ্ছে কত পাই, দেখো 2r তার স্কোয়ার মানে 4r স্কোয়ার হলো, রো এল কত হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে এখানে রো এল, এখানে রো এল কাটছে, এখানে পাই আর স্কোয়ার, এখানে পাই আর স্কোয়ার কাটছে, ঠিক আছে। তাহলে এখানে হলো 1/4, এখানে হচ্ছে কি 1/1, ক্রস ক্যালকুলেশন করে নাও, বা দুটোকে আমি 4 দিয়ে যদি গুণ করি তাহলে 1:2 কত হয়ে যাবে, 1:2 তোমার সরি হ্যাঁ 1:4 হয়ে যাবে। কোশ্চেনটা লিখেছে এমন করে করছে মনে হচ্ছে বারে বারে করে ভুল। একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের কি বলেছে দ্বিগুণ বলেছে। আচ্ছা একটা সরু তার নিয়েছে, তাহলে এটা ধরে নাও, তাতে কোনো অসুবিধা নেই। প্রথম তারটা আমি ধরে নিলাম যে মোটা তার আছে যার ব্যাসার্ধ হচ্ছে কি তোমার 2r, আর দ্বিতীয় তারটা যেটা আছে সেটা হচ্ছে সরু তার যার ব্যাসার্ধ হচ্ছে কত r, তাতে কোনো সমস্যা নেই। তাহলে রোধের যেটা অনুপাত হচ্ছে সেটা হচ্ছে কি আসবে, যদি আমরা মোটা তারের সাথে সরু তারের রোধের যদি অনুপাত করি, মোটা তারের সাথে যদি আমি সরু তারের রোধের যদি অনুপাত করি, তাহলে সেক্ষেত্রে রোধের যেটা অনুপাত হবে সেটা হচ্ছে গিয়ে 1:4, কিন্তু যদি আমি সরু তারের সাথে যদি মোটা তারের অনুপাত করি তাহলে কত হয়ে যাবে, সেটা 4:1 হয়ে যাবে। সরু তারের সাথে যদি করি এটা, আর মোটা তারের সাথে যদি করি তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এটা হয়ে গেল তোমার অঙ্ক। পরের কোশ্চেন কি বলেছে দেখো, তাহলে এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করা যাবে। তাহলে যতগুলো সূত্র পেলাম, আমি সূত্রগুলো একবার বলছি, আমরা কি কি পেয়েছি, যে প্রথম সূত্র যেটা পেয়েছিলাম, আধানের যেটা সংখ্যা দিয়ে একটা সূত্র পেয়েছিলাম, সেটা হচ্ছে n × E, একটা বলেছিলাম Q সমান হচ্ছে গিয়ে IT, একটা হচ্ছে গিয়ে V সমান হচ্ছে গিয়ে IR, একটা হচ্ছে W সমান হচ্ছে গিয়ে V × Q, একটা হচ্ছে F সমান হচ্ছে গিয়ে T1 কুলম্বের সূত্র আর স্কোয়ার, আর এখন যে আজকে যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে R সমান হচ্ছে রো L/A, একটা সূত্র পেলাম। তাহলে এতগুলো সূত্র অলরেডি কিন্তু হয়ে গেল, সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ সূত্র তোমার যদি না জানা থাকে তাহলে তুমি মাত্রা বের করতে পারবে না, এটা একটা সমস্যা। মাত্রা বের করতে পারবে না, একক যদি ভুলে যাও তাহলে এককও তুমি সূত্রের সাহায্যে তোমার বের করতে পারবে কিছু কিছু একক। আচ্ছা তাহলে আচ্ছা এবার বলেছে 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেন একটু লেন্দি হয়ে যায়, এটা ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশন করা খুব মুশকিল হয়ে যায়, নাহলে ডাটাগুলো পুরো রেখে দিতে হবে। যে 0.02 বর্গ সেমি প্রস্থে যুক্ত একটি তামার তারের রোধ হচ্ছে এত, রোধাঙ্ক হচ্ছে এত, তাহলে তারটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য বের করার জন্য সূত্র হচ্ছে গিয়ে আমাদের কি আর সমান আমরা জানি রো L/A। তাহলে তুমি যদি দৈর্ঘ্য বের করতে চাও তাহলে রোধ কোনো কোনো গুণ করে নিলাম ডিভাইডেড বাই রোধাঙ্ক, তাহলে আর এর মান তোমাকে বলে দিয়েছে 5, ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে কত 0.02, তার স্কোয়ার হয়ে গেল, আর রো মানে কত বলে দিয়েছে, রো মানে হচ্ছে 1.72 × 10⁻⁶। এই ক্যালকুলেশন করা পরীক্ষা হলে খুব অসুবিধা হয়ে যাবে, এই ক্যালকুলেশন করাই যায় না। ঠিক আছে, এবার ডাটা যদি ওরকমভাবে দেয় তাহলে ওরকমভাবে থেকে যাবে, নাহলে অন্য কোনো ডাটা দিয়ে ক্যালকুলেশনটাকে সহজ করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, ক্যালকুলেশন খুব লেন্দি হয়ে যাবে। এখানে দেখো কত এসে অ্যাপ্রক্সে 581.4 মিটার। আচ্ছা পরের কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন বলেছে, 3 নম্বর কোশ্চেন, যে উষ্ণতা ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলে তারটির রোধ কিরূপ পরিবর্তন হবে। উষ্ণতা ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য 3 গুণ করলে তারটির রোধের অনুপাত। এবার একটা জিনিস বলো, ব্যাসকে তুমি একই রেখেছো, উষ্ণতা এবং ব্যাস স্থির রেখেছো, ব্যাস মানে এই যে এটা ব্যাস, এটা হচ্ছে তারটা ছিল প্রথম ক্ষেত্রেও তারটা এরকম ছিল, দ্বিতীয় ক্ষেত্রেও তারটা কিন্তু একই আছে, ব্যাস একই আছে, কিন্তু ব্যাস বা ব্যাসার্ধ একই আছে, কিন্তু তারটা হয়ে গেছে তোমার 3 গুণ, এখন যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 3 গুণ। তার মানে এটা যদি দৈর্ঘ্য L হয়, এটার দৈর্ঘ্য কত হয়ে গেছে 3L। তাহলে আমাকে বলেছে তারের রোধের কিরূপ পরিবর্তন হবে। তাহলে রোধের যেটা পরিবর্তন সেটা কি হচ্ছে, আমরা তো জানি যে রোধ কি হয়ে যায় দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, আর প্রপোর্শনাল টু L। তার মানে R1/R2 কি হয়ে যাবে, R1/R2 সমান হচ্ছে L1/L2।
প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য কি ছিল, এল ছিল, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য কত হয়ে গেছে, 3L হয়ে গেছে। এল কেটে গেল, তার মানে রোধের যেটা অনুপাত সেটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমানুপাতিক। তাহলে কত হয়ে গেল, 1:3। রোধের যেটা অনুপাত সেটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমানুপাতিক। তাহলে রোধ কত গুণ হয়ে যাবে, তারের দৈর্ঘ্য 3 গুণ, রোধ কত হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। দৈর্ঘ্য যদি তোমার 3 গুণ হয় তাহলে রোধও 3 গুণ হয়ে যাবে। পরের কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি একটু দেখিয়ে দিই কি বলেছে, নাহলে বুঝতে পারবেন এটা আবার। দুটো তার আছে, সরি, বলছে একটা তারকে টেনে আমি কি করলাম, দৈর্ঘ্যে দ্বিগুণ করে দিলাম, ঠিক আছে। একটাই তার ছিল, এরকম একটা তার ছিল, এবং এই তারটাকে টেনে আমি কি করেছি, এখন দ্বিগুণ করে দিয়েছি। ছিল এরকম তার, ধরে নাও এরকম একটা তার ছিল, যার ক্রস সেকশন এরিয়া ছিল এ, দৈর্ঘ্য কত ছিল, ধরে নাও দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল, দৈর্ঘ্য ধরে নাও ছিল তোমার এল। এই তারটাকে আমি কি করলাম, দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করলাম। তাহলে একটা জিনিস স্বাভাবিক, যে দৈর্ঘ্য তোমার যদি বৃদ্ধি হয়ে যায়, দৈর্ঘ্যটা কি করেছো তুমি, দ্বিগুণ করে দিয়েছো। আগে ছিল এল, এখন কত হয়ে গেছে, 12, ঠিক আছে। কিন্তু এখনকার ক্রস সেকশন এরিয়া আমি জানি না, সেটাকে আমি ইয়ান বললাম। তাহলে আমরা জানি যে আয়তন, একটা তারকে নিয়ে আমি যদি দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্যকে তুমি, ক্ষেত্রফলকে তুমি কি করছো, এ ছিল, কিন্তু দৈর্ঘ্যটাকে তুমি বৃদ্ধি করলে, তাহলে সেক্ষেত্রে আয়তন তো সেম থাকবে। একটা জিনিসেরই তুমি যদি দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করো, তাহলে সেক্ষেত্রে সব আয়তন সবসময় সেম থাকবে। তাহলে আয়তন মানে কি, ক্ষেত্রফল, প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল এটা, আর দৈর্ঘ্য হচ্ছে এল। কারণ আমরা বলেছি কোনো কিছুর আয়তন বের করা মানে ক্ষেত্রফল বের করে নাও, এটা তো একটা আয়তঘন, আয়তঘন না, এটা হচ্ছে কি তোমার সমকোণী একটা আয়তঘন হচ্ছে এটা। তাহলে আয়তঘনের ক্ষেত্রে আমরা যদি সিলিন্ডার বলছিলাম না, এটা একটা সিলিন্ডারের টাইপের মধ্যে পড়ছে। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে যদি আমরা আয়তন বের করি, তাহলে কি হচ্ছে, ক্রস সেকশন এরিয়া, যেটাকে আমরা বলছিলাম পাই আর স্কয়ার, তার সাথে উচ্চতা এইচ গুণ করে দিচ্ছিলাম, তাহলে আয়তন কত হচ্ছিল, পাই আর স্কয়ার এইচ। এখানে ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার তো দেওয়া নেই, এখানে ক্ষেত্রফল আমি ধরে নিয়েছি এ। তাহলে এ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এ ইন্টু এল, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, এ ওয়ান ইন্টু 2L। তাহলে এল এল কেটে গেল, তাহলে দেওয়ার পর এ ওয়ান সমান আমি কি পেয়ে গেলাম, A/2। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল, যে দৈর্ঘ্য তুমি যদি দ্বিগুণ করো, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলে যে ক্রস সেকশন যেটা এরিয়া আসবে সেটা কত হয়ে যাবে, A/2 হয়ে যাবে। ক্রস সেকশন এরিয়া কি হয়ে যাবে, A/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে গেল। তাহলে এরকম যদি আমি করি, তাহলে তারটি রোধের মান কি হবে, বলছে তারটি রোধের মান কি হবে যদি তারটির আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে। তাহলে তারটির রোধের মান কি হবে যদি আয়তন এবং রোধাঙ্ক একই থাকে। তাহলে রোধের মান আমরা বের করব, যে দ্বিতীয় ক্ষেত্রে রোধ যদি তোমার, প্রথম ক্ষেত্রে রোধ কত, প্রথম ক্ষেত্রে রোধের যদি সূত্র ইউজ করি, তাহলে আর সমান কত হয়ে যাবে, এটা রো L/A হবে। প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে রো L/, এটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, প্রথম ক্ষেত্রে হচ্ছে গিয়ে, হ্যাঁ, প্রথম ক্ষেত্রে আর সমান হচ্ছে রো L/A, কারণ দৈর্ঘ্য এল ছিল আর প্রস্থ যেটা ক্ষেত্রফল এ ছিল। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে যদি সূত্র ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আর ড্যাশ বা R1 যেটা বলতে পারো। দ্বিতীয় ক্ষেত্রে ওর যদি আর ড্যাশ হয়ে যায়, কারণ দৈর্ঘ্য বৃদ্ধি করেছো, তাহলে সেক্ষেত্রে আর ড্যাশ সমান হচ্ছে রো এল, তো ছিল না, কারণ উপাদান সেম আছে সেই জন্য রোধাঙ্ক সেম। আচ্ছা, দৈর্ঘ্য দ্বিগুণ করে দিয়েছো, আর এটা কত হয়ে গেছে, A/2 হয়ে গেছে। বেশ, তাহলে আমরা যদি সিম্পলিফাই করি, এই দুটা চলে যাবে উপরে, তাহলে রো 4L/A, এই 4টা চলে এলো সামনে, তাহলে 4 রো L/A, আর রো L/A সমান তুমি আগেই জেনে গেছো, রো L/A মানে কত, আর, তাহলে 4 ইন্টু আর। তাহলে নতুন ক্ষেত্রে তারটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় দৈর্ঘ্যে, তাহলে সেক্ষেত্রে রোধ যে পরিমাণ পরিবর্তন হবে সেটা কত, 4R, মানে আগে রোধের কত গুণ হচ্ছে, 4 গুণ। আগের যেটা রোধ আর ছিল তার থেকে এখন কি হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, 4R হয়ে যাবে। তাহলে পূর্বে রোধ কত হয়ে যাবে, 4 গুণ হয়েছে। খুব সুন্দর একটা কোশ্চেন। পরের কোশ্চেন একটু দেখে নাও। পরের কোশ্চেনে কি বলেছে, যে আমি এই কোশ্চেন অলরেডি বলে দিয়েছি, 3 ওহম এবং 6 ওহম আছে, দুটো রোধক আছে, 3 ওহম এবং 6 ওহম। এদেরকে যদি শ্রেণী সময়ে যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে রোধাঙ্ক, শ্রেণী সময় রোধ কত হয়ে যাবে, শ্রেণী সময়ের ক্ষেত্রে আমরা জাস্ট যোগ করে নিব, 3 + 6 মানে কত, 9 ওহম। কিন্তু আমি বললাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধ বের করা, তুল্য রোধ বের করা মানে কি, দেখো শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যুক্ত করা হলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধ কত হবে। তাহলে তুল্য রোধ বের করার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি, জাস্ট রোধগুলোকে যোগ করে দাও, 3 + 6। কিন্তু সমান্তরাল সমবায় যদি বের করো, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি R2 হয়, তাহলে সূত্র বলছে 1/R2 সমান হচ্ছে 1/3 + 1/6।
তাহলে এটা ক্যালকুলেশন করো, 9/18 হবে। তাহলে 9/18 এটাকে উল্টে দাও, তাহলে কত হয়ে গেল, 2 ওহম হয়ে গেল। ঠিক আছে, তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ হচ্ছে 2 ওহম, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ হচ্ছে গিয়ে কত, 9 ওহম। আমাদের বাড়িতে যত রকম কানেকশন থাকে সেগুলো সবসময় কিন্তু সমান্তরাল সমবায় থাকে। আচ্ছা, এখানে আরেকটা খুব সুন্দর কোশ্চিন দিয়েছে যে আমাকে এখানে তড়িৎ প্রবাহমাত্রা বের করতে হবে এই সার্কিটের ক্ষেত্রে। তাহলে তড়িৎ প্রবাহমাত্রা যদি বের করতে হয়, তাহলে আমরা জানি বিভব পার্থক্য, আমরা একটাই সূত্র জানি যে ভি সমান হচ্ছে আইআর। তাহলে ভি আমি পেয়ে গেছি, ঠিক আছে, ভি আমি পেয়ে গেছি। আমাদের সূত্র হচ্ছে ভি সমান হচ্ছে কি আইআর, আই সমান হচ্ছে কি কত, ভি বাই আর। তাহলে সার্কিটের বিভব পার্থক্য কত, সার্কিটের বিভব পার্থক্য মানে তড়িৎচালক বল। ঠিক আছে, তড়িৎচালক বল মনে হচ্ছে বিভব পার্থক্য, আর কোনো কিছুই না। ঠিক আছে, অন্যভাবে করেছে, আরটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখানে আর মানে কি, এখানে আর মানে দুটো আর, একটা অভ্যন্তরীণ রোধ তোমাকে বলা আছে, যেহেতু সার্কিট তুমি দেখতে পাচ্ছ অভ্যন্তরীণ ওয়ান, আর একটা হচ্ছে তুল্য রোধ আমরা বের করবো, সেটা হচ্ছে কি কত, তুল্য রোধের মান হচ্ছে কি তোমার আর এস ধরে নিলাম তোমাদের বই অনুযায়ী। তাহলে আর এস যদি তুল্যরোধ বের করতে হয়, তাহলে প্রথমে আগে আমাকে করতে হবে 6 ওহম এবং 4 ওহম রোধে তোমাকে তুল্যরোধ বের করতে হবে। ফার্স্ট তো আমাকে সেই সমান্তরাল সমবায়টা করতে হবে। ঠিক আছে, আমি এখানে আর এস না লিখে আর ডি লিখলাম। তাহলে 6 ওহম এবং 4 ওহম রোধের যদি তুল্যরোধ কি হয়, আর1 হয়, ধরে নেবো আর1 বা আরপি ধরে নিলাম। তাহলে 1/rp সমান কি হয়ে যাবে, 1/6 প্লাস 1/4। প্রথমে যেগুলো শ্রেণী সমান্তরাল সমবায় আছে সেগুলোর তুল্যরোধ বের করো, কারণ একটু দেখেই বুঝতে পারছো এটা দুটো বিন্দু এখানে আছে, একটার সাথে কানেকশন হয়েছে, তাহলে এটা সমান্তরাল সমবায় আছে, বা দেখেই তো বোঝা যাচ্ছে এটা একে অপরের সাথে সমান্তরালে আছে। ঠিক আছে, তাহলে 6 আর 4 লসে পড়ছে কি কত, 12, 6 দিয়ে 12, 4 3 12, 3 8 দিয়ে কত 5, 5/12। তাহলে সেক্ষেত্রে আমরা আরপি যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে গেল, 12/5, ক্যালকুলেশন করলে কত আসবে, 5 দিয়ে 10, 2.4। আচ্ছা, এখানে যেটা আমি এই দুটো রোধের পরিবর্তে একটা রোধ এখন ব্যবহার করতে পারবো, এই দুটো রোধের পরিবর্তে আমি এখন একটা রোধ নিতে পারবো। তাহলে এই দুটো রোধের তুল্য রোধের মান যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, 2.4। তাহলে এই যে তুল্য রোধ সেটা হচ্ছে 1.6 এর সাথে, এখন দেখে নাও 1.6 এর সাথে, তাহলে এই দুটোকে তুমি সার্কিটটাকে অফ করে দিতে পারো। সার্কিটটাকে, এই সার্কিটে আমি না রেখে, এই সার্কিটটাকে না রেখে আমি কি করলাম, যাতে বোঝার সুবিধা হলো, তুল্যরোধ মানে কি আমি সেটা বোঝানোর জন্য বলছি, যে আমি এই লাইনটাকে কেটে দিলাম, এটা নেই ধরো না, আর এই লাইনটাকে কেটে দিলাম, কারণ এদের একটা তুল্যরোধ হয়ে গেছে, এদের একটা তুল্যরোধ পেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে কত, এটা, এবং এটার মান কত, সেটা এটার মান যেটা হচ্ছে গিয়ে, এদের একটা তুল্যরোধ পেয়ে গেছি সেটা হচ্ছে এটা, এবং এটার মান কত হচ্ছে 2.4। তাহলে 2.4 এর সাথে 1.6 এখন কি আছে, 2.4 এর সাথে 1.6 এখন শ্রেণী সমবায় আছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্যরোধ যদি বলি, তাহলে এখানে যদি আর1 বলি, তাহলে আর1 সমান কত হয়ে যাবে, 2.4 প্লাস 1.6, দিস ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4। তাহলে এবার এখানে লিখে দাও আর1 বা আর লিখে দাও, তাহলে এখানে আর লিখে দিলাম। তাহলে সেক্ষেত্রে 5/1 প্লাস 4 মানে কত, 5। তার মানে 5/5 ক্যালকুলেশন করলে সার্কিটে যেটা তড়িৎ প্রবাহমাত্রা সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার, কারণ আমরা তড়িৎ প্রবাহমাত্রাকে অ্যাম্পিয়ার দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সার্কিটে যেটা তড়িৎ প্রবাহমাত্রা হলো সেটা হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার। এই হচ্ছে কি কোশ্চেন, এরকমভাবে কোশ্চেন দিতে পারে। এরপর দিন আমরা তড়িৎ প্রবাহের তাপীকরণ সংক্রান্ত জুলের সূত্র পড়বো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক, নেক্সট দিন আমরা, এরপরের দিন কালকে যদি পড়াই, কালকে সকালে মনে হয় হবে না, কালকে যদি পড়াই সন্ধ্যাবেলা 6টার সময় পড়াবো।